সো এটা ছিল আমাদের লাস্ট প্রজেক্টের, আমরা যেটা রিয়েক্ট সিএলআই দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, রিয়েক্ট প্রজেক্ট। সো সেটা আমাদের এখানে ওপেন করা আছে, আর এই প্রজেক্টটা আমরা ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। এবার এই প্রজেক্টটাকে রান করার জন্য আমি জাস্ট এখানে npm স্টার্ট কমান্ডটা দিচ্ছি টার্মিনালে গিয়ে। সো এটা একটু রান হবে এখন, আমরা একটু অপেক্ষা করবো এটা রান হওয়ার জন্য। সো এটা রান হচ্ছে, হতে থাকুক। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্ট। আর আমরা সবাই জানি যে অ্যাপ কম্পোনেন্টটা হচ্ছে আমাদের রিয়েক্টের একবারে রুট কম্পোনেন্ট, মানে হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে এই কম্পোনেন্টটা আলটিমেটলি আমাদের কোথায় বাইন্ড হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যদি আমরা দেখাই index.js এর ভিতরে, এখানে কিন্তু আলটিমেটলি বাইন্ড হচ্ছে। তার মানে কি, এইখানে যে কম্পোনেন্টটা বাইন্ড হবে বা যে কম্পোনেন্টটা এখানে ইম্পোর্ট থাকবে, সেই কম্পোনেন্টের ভিতরে যা কিছু থাকবে সবকিছু কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটে দেখাবে, আমাদের এখানে প্রিভিউ আকারে দেখাবে। এখন যদি আমি একটা নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, তো সেই কম্পোনেন্টটা যদি আমি সেই কম্পোনেন্টটাকে যদি আমি দেখাইতে চাই আমাদের ইউআইতে, তখন অবশ্যই আমাকে সেই কম্পোনেন্টটাকে অ্যাজ এ অ্যাপ ডট জেএস এর যে কম্পোনেন্টটা আছে এটা চাইল্ড হিসেবে এখানে রাখতে হবে, তাই না? সো সাপোজ ধরেন এখানে আমাদের একটা কম্পোনেন্ট নিচে তৈরি করি, লাইক এখানে একটা নতুন একটা কম্পোনেন্ট তৈরি করি, ফাংশনাল কম্পোনেন্ট আমরা ইউজ করতেছি। সাপোজ ফাংশনাল কম্পোনেন্ট আমি এখানে এর ফাংশন ইউজ করতেছি, আপনি চাইলে এখানে ফাংশন এক্সপ্রেশন ইউজ করে কম্পোনেন্টটা ক্রিয়েট করতে পারেন, বা নর্মাল ফাংশন দিয়ে আপনি কম্পোনেন্টটা ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো এখানে জাস্ট ইউজার নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, অবশ্যই ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হতে হবে। এরপর হচ্ছে আমি এর ফাংশন ইউজ করতেছি এখানে, এবং জাস্ট এখানে একটা কিছু রিটার্ন করবে। সো রিটার্ন করতেছে, জাস্ট এখানে একটা h1 রিটার্ন করে দিচ্ছি আমরা। h1 এর ভিতরে বললাম যে দিস ইজ ইউজার কম্পোনেন্ট, ইউজার কম্পোনেন্ট। এখন এই দিস ইজ ইউজার কম্পোনেন্টটা আমাকে কি করতে হবে, এই অ্যাপ ডট কম্পোনেন্টের ভিতরে দেখাইতে হবে, ইম্পোর্ট করতে হবে আগে, তাই না? না হলে কিন্তু আমি এখানে যে দিস ইজ ইউজার কম্পোনেন্ট এটা কিন্তু আমরা দেখতে পারবো না, তাই না? সো এটা যদি আমরা একটু দেখি এখানে কি প্রবলেম আসছে, আবার একটু রিফ্রেশ করি, এই যে আই এম ফ্রম অ্যাপ কম্পোনেন্ট এটাই দেখাচ্ছে। এখন আমরা যদি চাই যে এই যে ইউজারটাকে এখানে রেন্ডার করার জন্য, অ্যাপ ডট কম্পোনেন্টে রেন্ডার করার জন্য, তখন আমি কি করতে হবে, এখান থেকে জাস্ট এখানে এটাকে কল করতে হবে। জাস্ট এখানে কল করে দিলেই, এবার একটা প্রবলেম করতেছে, এখানে বলছে যে আমাদের JSX এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ওয়ান প্যারেন্ট এলিমেন্ট। সো এই দুইটা এলিমেন্টকে একটা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে অবশ্যই র্যাপ করে দিতে হবে। সো এটা করার জন্য আমি জাস্ট এখানে ডিপ নিচ্ছি, আর ডিপ নিচ্ছি এটার ভিতরে আমি জাস্ট এখানে ইউজ করে দিলাম, রিলোড করি। আই এম আই এম ফ্রম অ্যাপ কম্পোনেন্ট যেটা আসতেছে এখান থেকে, আর এই ইউজার নিচের লেখাটা আই এম দিস ইজ ইউজার কম্পোনেন্ট, সো এটা আসতেছে এই কম্পোনেন্ট থেকে। তো সেম ভাবে আপনি একটা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি ফাংশন এক্সপ্রেশন ইউজ করে কিভাবে ফাংশনাল কম্পোনেন্টটা ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আমি একটা ফাংশন এক্সপ্রেশন ইউজ করে আমরা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করি, লাইক এরকম। যারা অলরেডি জানেন তো ফাংশন এক্সপ্রেশন কি, হ্যাঁ, এর ফাংশন কি, এগুলো সবাই জানেন আসলে। হ্যাঁ, সো আমি এখানে জাস্ট একটু ইউজ করে দেখাচ্ছি। সাপোজ এখানে বলতেছি ইউজার টু, এটা হচ্ছে আমাদের ফাংশন। সো এটা হচ্ছে আমাদের কি ফাংশন এক্সপ্রেশন ইউজ করে আমি জাস্ট এখানে এই ফাংশনটা ইউজ করলাম, একটা কম্পোনেন্ট ইউজ করলাম, এটা থেকে আমি কিছু রিটার্ন করতেছি, রিটার্ন। সো এখানে বলতেছি একটা h1 দিচ্ছি, আবার এখানে বলতেছি দিস ইজ ইউজার টু কম্পোনেন্ট। এখন এটাকে দেখানোর জন্য আমরা কি করতে পারি, আমাদের অবশ্যই এই যে রুট যে কম্পোনেন্টটা আছে, এই রুট কম্পোনেন্টের ভিতরে আমাকে এটা ইম্পোর্ট করতে হবে। সো এটাকে আমি ইম্পোর্ট করে দিলাম, হ্যাঁ, বা জেএসএস আকারে এখানে রাখতে হবে। সো এবার যদি আমরা রিলোড করি এখানে গিয়ে, তাহলে দেখবো যে দিস ইজ ইউজার টু কম্পোনেন্ট। সো নর্মাল, এবার আবার কি করতে পারেন, নর্মাল ফাংশন ইউজ করতে পারেন। সাপোজ এখানে যদি আমি দেখাই, লাইক ফাংশন জাস্ট ইউজার থ্রি নর্মাল ফাংশন, এটাকে কি রিটার্ন করবে, কিছু একটা রিটার্ন করবে। সাপোজ এখানে আবার h1 রিটার্ন করছি। আপনারা তাহলে এখানে প্যারেন্থেসিস না দিলেও এখানে ডিরেক্টলি h1 এভাবে লিখে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো এখানে আমরা লিখে দিলাম যে দিস ইজ ইউজার থ্রি কম্পোনেন্ট। সো এটাকে দেখানোর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এখানে জাস্ট এসে আমরা এটাকে টেস্ট করে দিচ্ছি। তো এবার আমাদের দেখতেছি ইউজার থ্রি কম্পোনেন্টটা কিন্তু আসছে, হ্যাঁ। সো সেম ভাবে আমরা যদি এখন চাই, এখন একটু খেয়াল করেন, আমরা এই যে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, এই যে কম্পোনেন্টগুলো ক্রিয়েট করলাম, এই কম্পোনেন্টগুলো আমরা কোথায় ক্রিয়েট করছি, এটার ভিতরে ক্রিয়েট করছি, হ্যাঁ। সো আমরা শুধুমাত্র
প্রত্যেকটা কিন্তু এক একটা কম্পোনেন্ট, এই যে ইউজার একটা কম্পোনেন্ট, ইউজার 2 একটা কম্পোনেন্ট, ইউজার 3 একটা কম্পোনেন্ট। হ্যাঁ, সো এখন স্ট্রাকচারটা কিন্তু সেমই। সে কি করতেছে, একটা H1 রিটার্ন করতেছে, এটা এখান থেকে এই ইউজার কম্পোনেন্ট থেকে সে একটা H1 রিটার্ন করতেছে, ইউজার 2 কম্পোনেন্ট থেকেও কিন্তু সে একটা H1 রিটার্ন করতেছে, ইউজার 3 কম্পোনেন্ট থেকেও কিন্তু একটা H1 রিটার্ন করতেছে। তার মানে একই জিনিসের জন্য, মানে একই স্ট্রাকচারটার জন্য আমরা কি করছি, তিনটা কম্পোনেন্ট এখানে আমরা ইউজ করছি। কিন্তু এটা আসলে করার দরকার নেই। আমরা কি করতে পারবো, যেহেতু আমরা কম্পোনেন্ট কেন ইউজ করা হয়, কম্পোনেন্ট ইউজ করা হয় এই কারণেই, যাতে করে আমরা একটা কম্পোনেন্ট ইউজ করব, সেই কম্পোনেন্টটা আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি, মানে রিইউজেবিলিটি বাড়ানোর জন্য এখানে কম্পোনেন্ট ইউজ করা হয়। সাপোজ ধরেন আমি এই যে ইউজার কম্পোনেন্টটা ইউজ করব, এই ইউজার কম্পোনেন্টটা ইউজ করে আমি এই মাল্টিপল টাইম আই এম ফ্রম দিস ইজ ইউজার কম্পোনেন্ট, দিস ইজ ইউজার 2 কম্পোনেন্ট, দিস ইজ ইউজার 3 কম্পোনেন্ট, এটাকে প্রিন্ট করতে চাই। তাহলে আমি কি করতে পারি, সাপোজ ধরেন এখানে আমি একটু কমেন্ট আউট করে রাখি, আমাদের শুধুমাত্র এখন একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট দিয়ে আমরা চাচ্ছি যে এই সবগুলো তিনটা লাইন যেগুলো ছিল এগুলো আমরা এখানে প্রিন্ট করব। তো তার জন্য কি করব, আমরা এখানে শুধুমাত্র এগুলো উঠে দিই, আমরা শুধুমাত্র ইউজার দুটাকে যদি দেখাই, রিফ্রেশ করি, সো দিস ইজ, সরি, দিস ইজ ইউজার কম্পোনেন্টটা কিন্তু এখন দেখাচ্ছে। এখন আমি যদি এই কম্পোনেন্টটাকে আবার ডুপ্লিকেট করে নিচে রাখি, তার মানে এখন দুইটা ইউজার কম্পোনেন্ট কিন্তু আছে। সো রিলোড করি, আবার দেখতেছি দিস ইজ ইউজার কম্পোনেন্ট কিন্তু এখানে আছে। হ্যাঁ, সো আমার দুইবার কিন্তু এটা ডুপ্লিকেট হয়েছে, দুইবার কিন্তু এখানে দেখাচ্ছে। সো আবার যদি আমি এখানে ডুপ্লিকেট করি, তাহলে এখানে দেখবো যে আমার আবার কিন্তু দিস ইজ ইউজার কম্পোনেন্ট তিনবার কিন্তু এখানে আসছে। এখন তিনবার ইউজার কম্পোনেন্টটা আসছে, ভালো কথা, কিন্তু এটার ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো কিন্তু চেঞ্জেবল না। হ্যাঁ, বা এই কন্টেন্ট গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি এখানে চাচ্ছি যে দিস ইজ ইউজার 2 কম্পোনেন্ট হবে। তখন আমি কি করতে পারবো, তখন আমার কি করতে হবে, এই যে ইউজার 2 কম্পোনেন্ট যেটা আছে, 2 নাম্বার যে কম্পোনেন্টটা আছে, সেটার মধ্যে অ্যাজ এ প্রপস আকারে ডাটাগুলো পাঠিয়ে দিতে হবে। কিভাবে পাঠাবো, সাপোজ এখানে বলতে পারি যে আমার টাইটেল একটা প্রপস, এটার ভিতরে কি হবে, বলবো যে দিস ইজ ইউজার 2 কম্পোনেন্ট কম্পোনেন্ট। এবার আমি কি করব, এই যে এখানে এই যে এটা কি একটা কম্পোনেন্ট, আমাদের রিয়েক্টের কম্পোনেন্ট বা একটা ফাংশন, যদি নর্মাল ভাবে দেখি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে দেখি, তাহলে এটা একটা ফাংশন। তো আমরা কি জানি, আমরা জানি যদি একটা কম্পোনেন্ট থেকে যখন ডাটা এজ এ প্রপস আকারে পাঠানো হয়, সেটাকে ধরার জন্য আমাদের এখানে কি করতে পারি, প্রপস লিখতে পারি, অথবা আমরা এখানে ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে যেই নামে আমরা প্রপস আকারে ডাটাটা পাঠাইছি সেই নামটাকে আমরা এখানে ধরে নিতে পারি। সো এখানে আমি জাস্ট টাইটেল নামে ডাটাটাকে পাঠাচ্ছি অ্যাজ এ প্রপস আকারে। সো আমি এটাকে ডিস্ট্রাকচার করে ধরে নিলাম, কারণ আমরা জানি কি প্রপস একটা অবজেক্ট। সো আমরা এখানে ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে ডাটাটা ধরতে পারি। এবার আমরা কি করব, এই H1 এর ভিতরে আমাদের এত কিছু দরকার নাই, আমরা শুধুমাত্র যেই ডাটাটা এখান থেকে আসতেছে, যেমন দিস ইজ ইউজার 2 কম্পোনেন্ট, সেটা শুধুমাত্র এই টাইটেলটা আমরা এখানে বসিয়ে দেব। তো এখানে বসানোর জন্য অবশ্যই যদি জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন লিখবো, তো এক্সপ্রেশন লেখার জন্য আমাদের এখানে কার্লি ব্রেসেস দিতে হবে। তো আমাদের এখানে জাস্ট টাইটেলটাকে লিখে দেব। এই টাইটেলটা কোনটা, এই টাইটেলটা হচ্ছে আমাদের এই টাইটেলটা, ঠিক আছে। সো এখানে আলটিমেটলি কি হচ্ছে, এখান থেকে আমাদের ইউজার 2 নাম্বার ইউজারটা আসতেছে, এখান থেকে আমাদের একটা টাইটেল প্রপস আকারে পাঠিয়ে দিচ্ছি, সেই প্রপস আকারে যে ডাটাটা আমরা পাঠাচ্ছি সেটা আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে ধরতেছি, এবং আলটিমেটলি এখানে আমরা জাস্ট রিটার্নের ভিতরে একটা H1 এর ভিতরে গিয়ে আমরা জাস্ট এটাকে ডাটাটাকে প্রিন্ট করে দিচ্ছি। সো এবার যদি আমরা রিলোড করি, এবার দেখেন দিস ইজ ইউজার কম্পোনেন্টটা কিন্তু দেখাচ্ছে। সো এখন প্রথম কম্পোনেন্টটা কোথায়, দ্বিতীয় কম্পোনেন্টটা কোথায়, সেটা কিন্তু দেখাচ্ছে না, কারণ এখানের ভিতরে কোনো কম্পোনেন্ট বা কোনো লেখা নাই। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখাই, তাহলে দেখবেন এই যে প্রথমে একটা H1 ছিল, কিন্তু এটার ভিতরে কোনো লেখা নাই বিদায় এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, আবার দ্বিতীয় নাম্বার যে এই যে দিস ইজ ইউজার কম্পোনেন্ট, এটার ভিতরে লেখা আছে বিদায়, যে প্রপসাকে যে ডাটাটা পাঠাইছি এটা আছে বিদায়, ডাটা আছে বিদায় এখানে দেখাচ্ছে। তৃতীয় কম্পোনেন্টটা কিন্তু এখন আমাদের ওই ডাটা নাই দেখে এখানে আমাদের দেখাচ্ছে না। সো এবার আমরা প্রথম কম্পোনেন্টেও টাইটেল আগে ডাটা পাঠিয়ে দিই, টাইটেল ইকুয়াল আমরা বলি হচ্ছে দিস ইজ ইউজার 1 কম্পোনেন্ট, দিস ইজ ইউজার 1 কম্পোনেন্ট। সেম ভাবে আমরা তৃতীয় নাম্বার যে কম্পোনেন্টটা আছে সেখানেও আমরা টাইটেল আকারে পাঠিয়ে দিই, টাইটেল ইকুয়াল টু আমরা বলতে পারি যে দিস ইজ ইউজার 3 কম্পোনেন্ট। রিলোড করি, সেম ভাবে আমরা কিন্তু কাজটা করতেছি। তার মানে একটা আমরা কম্পোনেন্ট ইউজ করলাম, কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, সেই কম্পোনেন্টটাকে আমরা কিন্তু মাল্টিপল টাইম ইউজ করতে পারলাম, ঠিক আছে। সো এইভাবে চাইলে আমরা কম্পোনেন্টের রিইউজেবিলিটি বাড়াইতে পারি, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু কাজটা করতে পারি। এখন যদি আপনাদের অন্য কোনো এই টাইপের স্ট্রাকচার, এই স্ট্রাকচারের অন্য কোনো কম্পোনেন্ট দরকার হয়, শুধুমাত্র ডাটাটা চেঞ্জ হবে, তাহলে আপনারা এটাকে অন্য জায়গায় ডুপ্লিকেট করে, ইউজার কম্পোনেন্টটাকে অন্য জায়গায় ডুপ্লিকেট করে জাস্ট প্রপস আকারে ডাটাকে পাঠিয়ে দিলেই হবে। সো এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম, আমরা এখানে শুধুমাত্র কি করছি, আমরা একই ফাইলে এই যে app.js এর ভিতরেই কিন্তু আমরা কম্পোনেন্টগুলো এখানে ডিক্লেয়ার করছি। এখন
প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এটা কি প্রয়োজন হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই কম্পোনেন্টগুলা আলাদা এখানে একটা ফাইল ফোল্ডার তৈরি করে সেখান থেকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হয়। সো আমরা একটা কাজ করি, এখানে জাস্ট এখানে এসে এই ইউজার কম্পোনেন্টটা এখানে তৈরি করি। সো এটা তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে আসি, নিউ ফাইলে ক্রিয়েট করি। নিউ ফাইল ক্রিয়েট করলাম, যে বললাম যে ইউজার ডট জেএস। যখন আমি এই বড় হাতের ইউজার লিখে, ছোট প্রথম অক্ষরটা অবশ্যই কম্পোনেন্টের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ইউজার ডট জেএস লিখে যখন আমি এটাকে এন্টার করলাম, তার মানে এটা একটা কম্পোনেন্ট হয়ে গেছে ইউজার রিয়েক্টের ভাষায়। হ্যাঁ, সো এবার আমরা কি করব, এই যে সেম কাজটা, এই যে এখান থেকে আমরা কি করছি, এই যে এই সেম কাজটা আমরা এখানে জাস্ট এসে পেস্ট করে দিলাম। এই ফাংশনটা আমরা এখানে পেস্ট করে দিই। এখন এটা কি নরমাল একটা ফাংশন, যেমন একটা ইউজার একটা ফাংশন, যেটা থেকে আমাদের কি হয়, কিছু ডাটা প্রপস আকারে আসে এবং প্রপস আকারে এসে একটা H1 এর ভিতরেও এই ডাটাগুলো বাইন্ডিং থাকে, এতটুকু। এবার আমার এই ইউজার কম্পোনেন্টটা আমরা কোথায় ইউজ করতে হবে, এই app.js এর ভিতরে ইউজ করতে হবে। দেখেন এই যে আমরা app.js এর ভিতরে কিন্তু এই ইউজার কম্পোনেন্টগুলো ইউজ করেছি, কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিছে। দেখেন এখানে বলছে ইউজার ইজ নট ডিফাইন্ড। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমরা এই কম্পোনেন্টটা এখানে ক্রিয়েট করেছি, কিন্তু ইউজার app.js এর মধ্যে যখন আমরা ইউজ করতেছি, এটা কিন্তু আমরা কিভাবে ইউজ করতেছি, আমরা কোনো ধরনের ওইখান থেকে তো আমরা কোনো এক্সপোর্ট করি নাই, এই ইউজার ফাংশনটা তো আমরা এখান থেকে এক্সপোর্ট করি নাই। তাহলে আমরা কিভাবে এখান থেকে ইউজ করতেছি? তাহলে তো এইভাবে ইউজ করলে তো আমাদের এরর দিবি। তো আমাদের এখানে বলছে যে ইউজার নট ডিফাইন্ড। সো এই প্রবলেম সলিউশন করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখানে এসে এই ইউজারটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিব। তো এক্সপোর্ট এক্সপোর্ট যদি আপনারা এক্সপোর্ট ডিফল্ট করেন, আমি এক্সপোর্ট এবং এক্সপোর্ট ডিফল্ট ডিফারেন্সটা বুঝাচ্ছি। সো এক্সপোর্ট ডিফল্ট কাকে করব, এই ইউজার নামে যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটাকে আমি এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম। মানে হচ্ছে এটা আমরা এখন যেই কোনো অন্য যে কোনো ফাইল থেকে কিন্তু আমরা এই কম্পোনেন্টটাকে অ্যাক্সেস নিতে পারি, এই কম্পোনেন্টের অ্যাক্সেসটা কিন্তু আমরা নিতে পারি। সো এবার আমরা কি করব, এই app.js এ গিয়ে এই কম্পোনেন্টটা অ্যাক্সেস নিব। তাহলে আমি app.js এ গেলাম, একবার উপরে গেলাম ফাইলের, এখানে কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট কাকে করব, ইম্পোর্ট করব হচ্ছে ইউজারকে। কোথা থেকে ইম্পোর্ট করব, ফ্রম, এই যে আমার আছে হচ্ছে app.js এ, আর আমাদের কম্পোনেন্টটা আছে হলো এইখানে, তাহলে সেম ডিরেক্টরিতে আছে। তো এখানের জন্য আমরা কি করব, ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের এই যে কোথায় জন্য ইউজার ডট জেএস, এই যে দেখেন ইউজার ডট জেএস। সো আমরা এখন ইউজার ডট জেএসটা কিন্তু নিয়ে আসতে পারতাম। আচ্ছা এখানে ফ্রম না, এখানে হচ্ছে ফ্রম, ঠিক আছে। তো এবার আমরা কিন্তু এখন কিন্তু দেখেন ওয়ার্নিংটা চলে গেছে। এখন চাইলে কিন্তু আমরা যেহেতু এই ইউজারটাকে ইম্পোর্ট করে নিছি, এবার চাইলে কিন্তু আমরা এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এবার রিলোড করি, দেখবেন আমাদের এখানে কোনো ওয়ার্নিং নেই বা কোনো এরর নেই। সো সেম ভাবে ধরেন আমি আরেকটা কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করি। সো আমি এখানে এসআরসির ভিতরে গিয়ে আমি আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। সাপোজ এখানে বললাম যে ইউজার টু ডট জেএস। হ্যাঁ, সো ইউজার টু ডট জেএস, তাহলে এটা একটা কম্পোনেন্ট হয়ে গেল। এবার আমরা এটা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করতেছি। সো আমি এখানে লিখলাম হচ্ছে কনস্ট ইউজার টু ইকুয়াল টু, সরি, ইউজার টু ইকুয়াল টু, তারপর হচ্ছে আমাদের এখানে জাস্ট এখান থেকে কি করবে, এই ফাংশন থেকে একটা কিছু রিটার্ন করবে। সাপোজ আমি কিছু একটা রিটার্ন করে দিলাম, সাপোজ এখানে একটা H1 রিটার্ন করবে। সো H1 রিটার্ন করে দিলাম। আমরা এখানে বলবো যে দিস ইজ, আচ্ছা এই দিস ইজটা কোথা থেকে আসবে, ধরেন একটা প্রপস আকারে ডাটাটা আসবে, তাহলে আমরা এখানে বলে দেবো যে প্রপস থেকে যে ডাটাটা আসবে, এখানে প্রপস থেকে যে ডাটাটা আসবে সেই প্রপসের ডাটাটা কিন্তু এখানে আমাদের শো করবে। সো ঠিক আছে, এখন আমরা ইউজার টু ফাংশনটা তৈরি করছি বা কম্পোনেন্টটা তৈরি করছি। এবার এটা কি করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট করে দিতে হবে। এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম ইউজার টুটাকে। হ্যাঁ, সো এবারে ইউজার টুটাকে আমি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। তো আমরা যেহেতু এটা app.js হচ্ছে আমার রুট কম্পোনেন্ট, তো আমি এখান থেকে জাস্ট এসে আমরা বলতে পারি যে প্রথম আমাদের ইম্পোর্ট করতে হবে। সো আমরা ইম্পোর্ট করব কাকে, ইউজার টুকে। ইম্পোর্ট ইউজার টু, কোথা থেকে ইম্পোর্ট করব, ফ্রম ডট ফরওয়ার্ড স্ল্যাশ ইউজার এই যে টু। তো এবার তাহলে আমরা এখানে অ্যাজ এ কম্পোনেন্ট আকারে এটা আমরা আমাদের JSX এর ভিতরে ইউজ করতে পারি। সো ইউজার টুটাকে পিন করে দিলাম। রিলোড করে এখানে গিয়ে এখনো কিছু দেখাচ্ছে না, কারণটা কি, আমাদের এখন ইউজার টু এর ভিতরে কোনো ডাটা নাই। ইউজার টু কি করে, একটা প্রপস এক্সপেক্ট করে। হ্যাঁ, তো এখানে এই যে একটা প্রপস দিতে হবে আমাদের ইউজার টু এর ভিতরে, সরি ইউজার টু এর ভিতরে একটা প্রপস দিতে হবে। সাপোজ আমি এখানে প্রপস দিলাম, জাস্ট টাইটেল আকারে একটা প্রপস দিলাম। টাইটেলের ভিতরে আমরা বললাম যে দিস ইজ নিউ ইউজার টু কম্পোনেন্ট। এবার আমরা ডিরেক্ট চাইলে ইউজার টুতে গিয়ে আমরা এখানে চাইলে কিভাবে করতে পারবো, অবশ্যই কালি ব্রেসেস দিতে হবে, তারপরে প্রপস লিখবো, তারপর আমরা কি লিখবো, ইউজার, আমরা সরি আমাদের কি নামে ডাটাটা পাঠাইছি হচ্ছে টাইটেল নামে। সো আমরা এখানে লিখবো ইউজার প্রপস ডট টাইটেল। হ্যাঁ,
সো এবার যদি আমরা রিলোড করি এখানে এসে, তাহলে দেখবেন যে এই যে দিস ইজ নিউ ইউজার টু কম্পোনেন্ট কিন্তু চলে আসছে। তো আমরা যদি এখানে ডিস্ট্রাকচার করে নিই ডাটাটাকে, তাহলে আমাদের এখানে আর প্রপস লেখা লাগবে না, আমরা জাস্ট এখানে টাইটেলটা লিখি শুধুমাত্র আমাদের এখানে। এখন আর প্রপস লেখা লাগবে না, আমরা শুধুমাত্র টাইটেলটা দিলেই হবে। রিলোড করি, একবারে পারফেক্টলি আমাদের কিন্তু দিস ইজ নিউ ইউজার টুটা কিন্তু কম্পোনেন্ট হয়ে গেছে। তো এখন আমরা বুঝে ফেললাম যে আমরা চাইলে কিভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এখন ধরেন এই যে আমরা কম্পোনেন্টগুলো ইউজ করতেছি, এখন এইখানে তো অগোছালো ভাবে না রেখে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে রাখি। এই কম্পোনেন্টগুলো আমরা একটা স্ট্রাকচার ওয়েতে রাখি, মানে কি আমরা একটা এই এসআরসি ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম হচ্ছে কম্পোনেন্ট, যেটার ভিতরে শুধুমাত্র আমাদের কম্পোনেন্টগুলো থাকবে। সো আমি এটা এন্টার করলাম। এবার আমি শুধুমাত্র এখানে আমার যতগুলো কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্টগুলো আমরা শুধুমাত্র এইখানে রাখবো। এখন আমরা এই যে ইউজার এবং ইউজার টু কম্পোনেন্ট আছে, এই ইউজার এবং ইউজার টু কম্পোনেন্টটাকে আমি এই কম্পোনেন্টের ভিতরে মুভ করে নিয়ে আসি। সো এবার আমরা কি করছি, এই যে ইউজার কম্পোনেন্টের ভিতরে ইউজার এবং ইউজার টু কম্পোনেন্টটা নিয়ে আসি। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে আমাদের এরর দিবে। এররটা হলো কি, এররটা যদি আমি দেখাই তাহলে এখানে বলছে যে মডিউল বিল্ড ফেইল্ড, কারণ হচ্ছে আমাদের এখান থেকে কম্পোনেন্টগুলো পাইনি। হ্যাঁ, আমাদের কম্পোনেন্টগুলোর যে পার্টটা, ওই পার্টটা একটু ব্রেক হয়েছে। মানে হচ্ছে কি, আমরা এখন কি করছি, কম্পোনেন্টটাকে এই রুট থেকে আমরা এটা নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু এখন তো কম্পোনেন্টটা ইউজার টু কম্পোনেন্টটা তো রুটে নাই। সো আমাদের কি করতে হবে, আমাদের এখানে এটা পাল্টাইতে হবে। সেটা হচ্ছে কি ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, সেই কম্পোনেন্ট নামে ফোল্ডারের ভিতরে তারপর আমাদের এই ইউজার টু কম্পোনেন্টটা আছে। সেম ভাবে আমাদের এখানেও ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, সেই কম্পোনেন্ট নামের ফোল্ডারের ভিতরে ইউজার নামে একটা কম্পোনেন্ট আছে। তো এবার যদি আমরা রিলোড করি দেখবো ঠিকঠাক ভাবে দেখাচ্ছি। পারফেক্ট। সো এইভাবে চাইলে আমরা কিন্তু কম্পোনেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, এবার আমরা একটু দেখি যে একটা ক্লাস কম্পোনেন্ট কিভাবে ইউজ করতে হয়। এতক্ষণ তো দেখলাম যে আমাদের ফাংশনাল কম্পোনেন্ট কিভাবে ইউজ করতে হয়, সেটা কিন্তু আমরা এখন দেখলাম। এখন আমরা জাস্ট দেখি যে ক্লাস কম্পোনেন্ট কিভাবে ইউজ করতে হয়। সো আমরা এই কম্পোনেন্ট ফোল্ডারে গিয়ে আবার একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। ফাইল কম্পোনেন্ট ইউজ করে আমরা জাস্ট এখানে একটা নাম দিলাম, যে ধরেন একটা স্যাম্পল একটা নাম দিলাম যে ক্লাস কম্পোনেন্ট ডট জেএস। জাস্ট ক্লাস কম্পোনেন্ট ডট জেএস দিলাম। হ্যাঁ, সো এটা কম্পোনেন্ট ডট জেএস দিলাম, এখানে জাস্ট এসে এবার ক্লাস কম্পোনেন্ট তৈরি করব। তো ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, একটা ক্লাস দিতে হবে, তারপর হচ্ছে আমাদের ক্লাস কম্পোনেন্টের নামটা দিতে হবে। সাপোজ আমরা এখানে বলি যে ক্লাস কম্পোনেন্ট, ক্লাস কম্পোনেন্ট নাম দিলাম। এবার এক্সটেন্স তাকে দিয়ে রিঅ্যাক্ট ডট কম্পোনেন্ট আমরা এটাকে লিখলাম। সো এবার এটার ভিতরে কি থাকবে, রেন্ডার ফাংশন থাকবে। রেন্ডার ফাংশন থাকবে, যেটা আমরা অলরেডি দেখেছি। এটাতে কি করবে, একটা কিছু রিটার্ন করবে। সাপোজ আমাদের এখানে রিটার্ন করলো একটা h1, রিটার্নের মধ্যে বললাম যে দিস, আমি এখানে বলি যে আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট। ও সবকিছু ঠিকঠাক, কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং কি দিচ্ছে, বলতেছে রিয়েক্ট ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ ঠিকই তো, রিয়েক্ট তো এখানে ডিফাইন করা নাই, তো আমি কিভাবে এটাকে ইউজ করি। সো রিয়েক্টকে ডিফাইন যেহেতু করা নাই এই কম্পোনেন্টের ভিতরে, কম্পোনেন্টের নাম হচ্ছে ক্লাস কম্পোনেন্ট ডট জেএস। সো রিয়েক্ট যদি ডিফাইন করা নাই, কেন ডিফাইন করা নাই বলতেছে, কারণ হচ্ছে রিয়েক্টটাকে আমরা রিয়েক্ট থেকে ইম্পোর্ট করিনি। সো আমরা এখানে কি করতে পারি, ইম্পোর্ট রিয়েক্ট, এই রিয়েক্টটাকে ইম্পোর্ট করব। এই যে রিয়েক্টটাকে ইম্পোর্ট করব কোথায় থেকে, ফ্রম রিয়েক্ট থেকে। সো এখন বলতে পারেন যে ভাই এখানে তো আমি এই ধরনের কোনো কম্পোনেন্ট বা কোনো কিছু তৈরি করি না, এটা কোথায় থেকে আসলো, এটা আসছে হলো রিয়েক্ট থেকে। একটু যদি প্যাকেজ ডট জেসনে যাই তাহলে দেখবেন যে এই যে এখানে এই যে রিয়েক্ট নামে একটা প্যাকেজ কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়েছে, একটা প্যাকেজ কিন্তু আমাদের ইনস্টল হয়েছে। সেই প্যাকেজ থেকে, সেই প্যাকেজটা কিন্তু আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে সেই রিয়েক্ট থেকে, সেই রিয়েক্ট প্যাকেজ থেকে আমরা কি করলাম, রিয়েক্ট ডট কম্পোনেন্টটাকে কল করলাম। কল করার পর তারপর আমরা এখানে জাস্ট আমরা কম্পোনেন্টটাকে এক্সটেন্ড করলাম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের একটা ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে হলে অবশ্যই আমাকে রিয়েক্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো সেম ভাবে আমরা যদি এখানে চাই যে এখানে আমাদের ডাটাগুলো অ্যাজ এ প্রপস আকারে আসবে, সো সাপোজ এখন আমরা ক্লাস কম্পোনেন্টটাকে অ্যাপ কম্পোনেন্টের ভিতরে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট যেহেতু এখান থেকে এক্সপোর্ট করি না, তাহলে তো আমরা এখানে ইম্পোর্ট করা যাবে না। সো আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে নিই, এক্সপোর্ট ডিফল্ট হিসাবে। আমরা এখন এক্সপোর্ট ডিফল্ট দেখেছি, এবার আমরা শুধুমাত্র এক্সপোর্টটা দেখি। সো আমি এখানে জাস্ট এসে জাস্ট এখানে আমি কি করলাম, কি বললাম, জাস্ট এখানে যাই, এক্সপোর্ট করলাম। হ্যাঁ, সো এক্সপোর্ট করলাম। এতক্ষণ আমরা কি করেছিলাম, একটা কম্পোনেন্টকে এক্সপোর্ট ডিফল্ট হিসেবে করেছিলাম। আচ্ছা, এক্সপোর্ট ডিফল্ট এবং এক্সপোর্টের মধ্যে ডিফারেন্সটা কি, আমরা চাইলে এখান থেকে মানে এই যে কম্পোনেন্ট অফ জেএস থেকে আমরা একাধিক কম্পোনেন্ট বা একাধিক ফাংশন বা একাধিক ক্লাস কম্পোনেন্ট আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারি শুধুমাত্র এক্সপোর্ট দিয়ে।
কিন্তু যখন আমি এক্সপোর্ট ডিফল্ট ইউজ করব, তাহলে এক্সপোর্ট ডিফল্ট মানে হচ্ছে সেই কম্পোনেন্ট থেকে শুধুমাত্র একটা কম্পোনেন্টকে আমি এক্সপোর্ট ডিফল্ট করতেছি। তার মানে ধরেন আমি এখান থেকে এক্সপোর্ট যদি ইউজ করি, তাহলে আমি মাল্টিপল কম্পোনেন্টকে আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। যদি আমার এখানে আরো কিছু কম্পোনেন্ট থাকে, সাপোজ আরো কিছু কম্পোনেন্ট থাকে, এই যে আরো কিছু কম্পোনেন্ট থাকে, তাহলে আমরা কিন্তু এটাকে আমি এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, এইভাবে এক্সপোর্ট করতে পারবো। কিন্তু আমি যদি চাই যে আমাদের একটা কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে আমি যদি এটাকে যদি বলি, এখানে আমার একটা কম্পোনেন্ট আছে যেটাকে আমি এক্সপোর্ট করব না, আমি সেটাকে করবো হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট। তাহলে আমি এখানে বলতে পারি যে এক্সপোর্ট ডিফল্ট এখানে বলতে পারি, অথবা আমরা একবারে নিচে গিয়ে বলতে পারি যে এক্সপোর্ট ডিফল্ট। কোনটা এক্সপোর্ট ডিফল্ট করব? আমরা বলতেছি যে এই ক্লাস কম্পোনেন্টটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে দিয়ে দিব। সো এক্সপোর্ট ডিফল্ট এবং এক্সপোর্টের মধ্যে এতটুকুই ডিফারেন্স। এবং যখন আমি ধরেন এখান থেকে আমরা কি করলাম, এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট ডিফল্ট করলাম না, তাহলে আমি এবার app.js এ গিয়ে এই ফাইলটাকে কিভাবে ধরবো, কিভাবে ইম্পোর্ট করব, সেটাকে ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট এখানে যাব, এখানে গিয়ে ইম্পোর্ট করব সামথিং ফ্রম ডট 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 ফরওয়ার্ড স্ল্যাশ কম্পোনেন্টের ভিতরে এই যে আমাদের এই যে ক্লাস কম্পোনেন্ট যেটা আছে। এখন আমরা যখন এক্সপোর্ট ডিফল্ট করেছিলাম, এই যে ইউজার টুটা কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করেছিলাম। যদি আমি একটু দেখাই, এই যে এখন আমরা আছি কোথায়, ইউজার টু এর ভিতরে আছি। এখান থেকে কিন্তু আমরা এক্সপোর্ট ডিফল্ট করেছিলাম, যার কারণে আমরা এখান থেকে ডিরেক্টলি ইম্পোর্ট ইউজার টু এভাবে আমরা ইউজ করেছিলাম। কিন্তু এই যে ক্লাস কম্পোনেন্টের এখানে আমরা কি করেছিলাম, এখান থেকে এক্সপোর্ট করেছিলাম, এভাবে ইউজ করেছিলাম, এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট কিন্তু করি নাই। সো এটা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এরকম প্যারেন্থেসিস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে, হ্যাঁ, কার্লি ব্রেসেস দিয়ে আমাদের যেই নামে আমি কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করেছি, এই যে ক্লাস কম্পোনেন্ট নামে, ঠিক একই নামে আমরা এখান থেকে কিন্তু ওইটাকে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, এইভাবে আমাদের ইম্পোর্ট করতে হবে যদি আমরা এইভাবে এক্সপোর্ট করি। আর যদি এক্সপোর্ট ডিফল্ট করি, তাহলে আমরা সিম্পলি এখানে এভাবে ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার চাইলে আমরা এই যে ক্লাস কম্পোনেন্টটাকে এখানে যাই, এখানে গিয়ে আমি জাস্ট এখানে প্রিন্ট করে দিই, রিলোড করি, আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট। এখন যদি আপনি চান যে এই টেক্সটটাকে একটা এজ এ প্রপস আকারে পাঠাবেন, তো আমি এখানে টাইটেল দিয়ে দিই, টাইটেল হিসেবে প্রপসটাকে পাঠাই, বলতে যে আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট। এবার আমি এই ক্লাস কম্পোনেন্টে কিভাবে প্রপসটাকে ধরবো মনে আছে? সো এখান থেকে ডিরেক্টলি প্রপসটাকে ধরার জন্য আমরা কি ইউজ করতে পারি, জাস্ট এখানে গিয়ে আমরা বলতে পারি যে, এখানে গিয়ে আমরা জাস্ট বলতে পারি, অবশ্যই কার্লি ব্রেসেস দেব, এখানে বলবো যে দিস ডট প্রপস টাইটেল, যেই নামে আমরা ডাটাটা পাঠাইছি। কিন্তু আমাদের যদি ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করি, তাহলে শুধুমাত্র ওই প্রপসটাকে ওইভাবে ডিস্ট্রাকচার করে নেওয়া যায়। তো এটাকে এভাবে ক্লাস কম্পোনেন্টও ডিস্ট্রাকচার করা যায়। যেমন হচ্ছে ধরেন আমি যদি এভাবে চাই, লাইক এরকম যে আমি এই প্রপসটাকে ডিস্ট্রাকচার করে তারপরে এখানে ইউজ করবো, এত বড় নাম লিখবো না আমরা এখানে, তাহলে কি করবো, রেন্ডার ফাংশনে গিয়ে আমরা এখানে জাস্ট লেট লিখবো, লেট থেকে আমরা লিখবো যে টাইটেল ইকুয়াল দিস ডট প্রপস। অবশ্যই মনে রাখবেন যে এই টাইটেলটার নাম আর হচ্ছে আমার যে প্রপস থেকে যে টাইটেলটা আসতেছে, এই টাইটেলটার নাম যে সেম থাকে। হ্যাঁ, সো এবার যদি টাইটেলটাকে এখানে লিখে দিই ডিরেক্টলি, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। টাইটেলটা লিখে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। রিফ্রেশ করি, এই দেখেন আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট। সো এবার আমরা বুঝে ফেলছি যে আসলে কিভাবে ক্লাস কম্পোনেন্ট ইউজ করতে হয় এবং এক্সপোর্ট ডিফল্টটা কি, এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। এখন আমি যদি চাই, ধরেন এই যে ডাটাগুলো আমরা এই যে app.js থেকে আমাদের যে রুট কম্পোনেন্ট, সেই রুট কম্পোনেন্ট থেকে কিন্তু আমরা এই ডাটাগুলো কিন্তু স্ট্যাটিক একটা ডাটা পাঠাচ্ছি, তাই না? এখান থেকে কিন্তু একটা স্ট্যাটিক ডাটা পাঠাচ্ছি। হ্যাঁ, সো এখন আমরা চাই যে আমি স্ট্যাটিক ডাটা পাঠাবো না, আমি এখানে একটা ভেরিয়েবল থাকবে আমার, সাপোজ আমি এখানে বলতে পারি যে ভেরিয়েবল থাকবে, এই ভেরিয়েবল থেকে আমি ডাটাগুলো পাঠাবো। সাপোজ আমার ভেরিয়েবলটার নাম হচ্ছে ইউজার ওয়ান। এই ইউজার ওয়ানের ভিতরে কি আছে, এই যে আমার এই ডাটাটা আছে, দিস ইজ এই ডাটাটা আছে, দিস ইজ ইউজার ওয়ান কম্পোনেন্ট। সেম ভাবে ধরেন আমার ইউজার টু নামে একটা কম্পোনেন্ট আছে, সো আমি এখানে লিখলাম হচ্ছে ইউজার টু নামে একটা আমাদের ভেরিয়েবল আছে। সো এটার ভিতরে আমরা কি করলাম, ইউজার টু নামে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম। সেম ভাবে ধরেন আমার আরেকটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে আমাদের ইউজার থ্রি, সেটার ভিতরে কি আছে, আমাদের জাস্ট এখানে ইউজার থ্রি নামে একটা ভেরিয়েবল মানে টেক্সট আছে। সো আপাতত এরকম দরকার নেই আমাদের, এখানে গিয়ে এতটুকুই দরকার নেই, কোনোটুকু আমাদের পুরোটুকু আমরা কেটে দিয়ে আসলে, হ্যাঁ, এইভাবে রেখে দিই, কিছুই দরকার নেই। সো ইউজার থ্রিটাকে বাদ দিয়ে দিলাম। সেম ভাবে যদি দিস ইজ ইউজার টু কম্পোনেন্ট, সো আমি এখানে এইটাকে কপি করে নিই, কাট করে নিই, এবার এখানে এসে বলি যে লেট নিউ ইউজার, আমি একটা কিছু লিখলাম ইউজার
টু নামে একটা ভেরিয়েবল লিখলাম, এটার ভিতরে আমাদের টেক্সটটা আছে। তো টেক্সটটা আছে, আবার এখানে বলতে হবে যে আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট। সো এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ইউজ করি, জাস্ট এখানে লেট দেই, বলি যে ক্লাস কম্পোনেন্ট বললাম, এখানে গিয়ে আমরা জাস্ট এটাকে এভাবে লিখে দিই। হ্যাঁ, সো এবার আমরা কি করব, এবার আমরা কোনো কিছু ডাটা কিন্তু ডিরেক্টলি পাঠাচ্ছি না। হ্যাঁ, আমরা কোনো ডাটা পাঠাচ্ছি না ডিরেক্টলি। এবার এই ডাটাগুলো আসবে হচ্ছে আমাদের এই ভেরিয়েবল থেকে। সো আমাদের ডাইনামিক কিভাবে ডাটা পাঠাইতে হয় সেটা এখন আমরা দেখবো। হ্যাঁ, সো আমরা এখন ইউজার এই যে ওয়ান, এই ইউজার ওয়ান থেকে আমরা কি করব, এই যে ইউজার ওয়ানের ভিতরে ডাটাকে পাঠিয়ে দেবো। তো তার জন্য আমরা কি করব, তো যেহেতু আমাদের এই ইউজার ওয়ান এটা কি একটা ভেরিয়েবল, সো যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন মানে ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, সো এখন আমরা কি আছি, কোথায় আছি, জেএসএক্স এর ভিতরে। তো জেএসএক্স এর ভিতরে যদি জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন ইউজ করতে হয় তাহলে আমরা কি করতে হয়, আমাদের এখানে কার্লি ব্রেসেস দিতে হয়, তাই না? সো কার্লি ব্রেসেস দিয়ে আমরা বলতে পারি যে টাইটেল হিসেবে এই যে ইউজার ওয়ানের ডাটাটা চলে যাবে, এই যে ইউজার ওয়ানের ডাটাটা চলে যাবে। সেম ভাবে আমরা কি করব, এখানে জাস্ট ইউজার টু এর ডাটাটা দিয়ে দিব। তো ইউজার টু এর ডাটাটা দিয়ে দেব। এখানে যাব, বলবো হচ্ছে ইউজার থ্রি, তারপরে এখানে যাব, বলবো হচ্ছে আমরা জাস্ট নিউ ইউজার টু, আর এখানে যাব আমরা বলবো হচ্ছে জাস্ট ক্লাস কম্পোনেন্ট। রিলোড করি, এবার আমরা রিলোড করি, এখানে গিয়ে সেম কাজটা আই এম ফ্রম অ্যাপ কম্পোনেন্ট যেটা আসতেছে আমাদের এখান থেকে, আর বাকিগুলো সবগুলো ডাটা কিন্তু আমাদের এখন ভেরিয়েবল থেকে আসতেছে, তাই না? তো এখন যদি আমি কোনো একটা এখান থেকে কোনো একটা কিছু চেঞ্জ করি, সাপোজ এখানে কম্পোনেন্ট না লিখে আমি এরকম কম্পোনেন্টস এস অ্যাড করলাম, তাহলে আমাদের এখানে অটোমেটিকলি দেখেন এই যে আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কম্পোনেন্টস হয়ে গেছে। সো সেম ভাবে আমি যদি এখানে কোনো কম্পোনেন্টস নাই লিখি, আমি জাস্ট ভেরিয়েবল থেকে চেঞ্জ করব, আমার কম্পোনেন্টে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন দিস ইজ ইউজার লেখা আছে, কম্পোনেন্টস লেখা নেই। সো এভাবে চাইলে কিন্তু আমরা ডাইনামিকলি ডাটাগুলো পাঠাইতে পারি যে কোনো কম্পোনেন্টে। হ্যাঁ, যে কোনো কম্পোনেন্টে কিন্তু আমরা ডাইনামিক ডাটা পাঠাইতে পারি। সেম ভাবে এই কম্পোনেন্টে আমরা ডাটা কালো এইখান থেকে প্যারেন্ট থেকে আমরা, এই যে প্যারেন্ট থেকে আমরা কি করছি, চাইল্ডে ডাটাগুলো পাঠাইছি। সেম ভাবে আমরা চাইল্ডের ভিতরেও, আমাদের প্রত্যেকটা চাইল্ডের ভিতরেও নিজস্ব ডাটা থাকতে পারে। যেমন আমাদের এই চাইল্ড, এই কম্পোনেন্টটা এটা কি ক্লাস ক্লাস কম্পোনেন্ট, যেটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্টের চাইল্ড। সো আমাদের এইখানেও সেলফ সেলফ আমাদের এই কম্পোনেন্টের জন্য আলাদা করে ডাটা থাকতে পারে, লাইক এরকম, যে এটা এরকম থাকতে পারে। যেমন আমরা যদি এখানে লিখি, আচ্ছা ফাংশনাল ক্লাস কম্পোনেন্ট আমরা দেখাবো একটু পর, আমরা আগে জাস্ট ফাংশনাল কম্পোনেন্টে চাই। জাস্ট এই যে ফাংশনাল কম্পোনেন্ট, এখানে যদি আমি কোনো নিজস্ব যদি কোনো ডাটা থাকে তাহলে আমি কিভাবে লিখতে পারি। হ্যাঁ, সাপোজ এখানে আমরা লিখতে পারি যে লেট লেট মাই ডাটা, ডাটা নামে কিছু একটা লিখলাম, এটার ভিতরে সাপোজ আমি লিখলাম হচ্ছে দিস ইজ মাই, হ্যাঁ লিখে দিলাম। এবার এটাকে যদি আপনি এখানে প্রিন্ট করতে চান তাহলে আমাদের ধরেন আরেকটা পি ট্যাগের ভিতরে রাখবো, যেহেতু এখানে মাল্টিপল এলিমেন্ট লিখবো, তো অবশ্যই আমাকে কি করতে হবে, একটা ডিবের ভিতরে প্যারেন্ট এলিমেন্টের ভিতরে রাখতে হবে। সো আমরা ডিবের মধ্যে রেখে দিই। এই ডিবের ভিতরে গিয়ে আমরা এখানে জাস্ট এসে এটাকে প্রথমে এখানে অ্যাড করি, এখানে যাই, অ্যাড করলাম, তারপর এটা নিচে একটা পি ট্যাগ দিলাম। পি ট্যাগের ভিতরে আমরা জাস্ট এই মাই ডেটা যেটা আছে এটাকে আমরা জাস্ট এখানে বাইন্ডিং করব। সো এখানে জাস্ট বাইন্ডিং করলাম। এবার যদি রিলোড করি, এই দেখেন, সো এই যে দিস ইজ নিউ ইউজার টু কম্পোনেন্টস, এবং নিচে দেখা যাচ্ছে দিস ইজ মাই ডাটা। সো প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা কম্পোনেন্টের সেলফ ডাটা থাকতে পারে। আবার আমরা কি করতে পারি, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে কিন্তু ডাটাগুলো এভাবে পাস করতে পারি। আশা করি বোঝা গেছে সবগুলো বিষয়। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের ডাইনামিকলি আমরা প্রসেস ইউজ করতে পারি, কিভাবে একটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট ডাটা পাঠাইতে হয়, আবার চাইল্ড কম্পোনেন্টের সেলফ ডাটা কিভাবে থাকতে হয়। যেমন আমরা ইউজার ফাংশনের একটা কম্পোনেন্টে কিভাবে ডাটা স্টোর করতে হয় সেটা আমরা দেখাইলাম। এবার আমরা একটু দেখি যে ক্লাস কম্পোনেন্টে কিভাবে ডাটাটা ইউজ করতে পারি। হ্যাঁ, সাপোজ ধরেন এখানে আমরা ক্লাস কম্পোনেন্ট তো আমরা ডিরেক্ট লেট দিয়ে বা এরকম কিছু ইউজ করতে পারবো না। সাপোজ আমরা এখানে বললাম যে মাই ডাটা, ডাটা ইউজ করে ডিরেক্টলি আমি এখানে ডাটাকে দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে দিস ইজ মাই ডাটা, এখানে আর লেট এগুলো দরকার নেই, যদি এটা আমাদের ক্লাস অন কাইন্ড অফ ক্লাসের মধ্যে আছে। হ্যাঁ, সো আমরা এখানে যেহেতু কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের আছে, ক্লাস কম্পোনেন্টের ভিতরে আছে, সো লেটের ভিতরে আমরা ইয়ে করলাম। এখানে জাস্ট যেহেতু আমাদের দুইটা এলিমেন্ট থাকতে হবে, সো আমি এটার ভিতরে একটা প্যারেন্ট এলিমেন্ট নিয়ে নিই, জাস্ট ডিভ, এটার ভিতরে এটা বসাইলাম, তারপর নিচে একটা পি ট্যাগ দিলাম। পি ট্যাগের ভিতরে আমরা জাস্ট আলটিমেটলি আমাদের মাই এটাকে বিল করে দেন। সো এখন এই যে আমি একটু দেখি, সরি আমি এখানে দেখাচ্ছি, এখন আমার এইখান থেকে এখন আমরা আছি ক্লাস কম্পোনেন্টের ভিতরে।
সো ক্লাস কম্পোনেন্টের ভিতরে এই মাই ডাটাটাকে ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই দিস কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর আমি এই মাই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, সো অবশ্যই ক্লাস কম্পোনেন্টে আমাদের দিসের ব্যবহারটা জানতে হবে। তো এই দেখেন, এবার যদি আমরা লিখি আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট, দিস ইজ মাই ডাটা। তো এখন আমরা ক্লাস কম্পোনেন্টে কিভাবে ডাটা স্টোর করতে হয়, ফাংশনাল কম্পোনেন্টে কিভাবে ডাটা স্টোর করতে হয় সেটা কিন্তু আমরা এখন কিন্তু বুঝে ফেলছি, এবং প্রপস আকারে, ডাইনামিক প্রপস আকারে কিভাবে ডাটাটা পাঠাতে হয় সেটা কিন্তু আমরা এখন মোটামুটি জানি। হ্যাঁ, সো আশা করি এর মধ্যে কারো কোনো প্রবলেম নাই। এবার আমরা জাস্ট দেখব ইভেন্ট, আমাদের রিয়েক্টে কি কি ইভেন্ট আছে। হ্যাঁ, আমাদের জাভা স্ক্রিপ্টে যে ইভেন্টগুলো আছে, যে ইভেন্টগুলো আমরা বুঝি অ্যাজ লাইক সেম, আমাদের রিয়েক্টও কিন্তু সেই ইভেন্টগুলো আছে, শুধুমাত্র একটু অন্যরকম ভাবে আছে। ঠিক আছে, যদি আমরা একটু গুগলে সার্চ করি, লাইক আমরা যদি গুগলে সার্চ করি, লিখি যে রিয়াক্ট ইভেন্ট, হ্যাঁ যদি আমরা লিখি, তাহলে দেখবেন এই যে এখানে রিয়েক্টেড ইভেন্টের একটা লিস্ট দিয়ে দিছে যে কি কি ইভেন্ট আছে। হ্যাঁ, যেমন আছে কি, যেমন আমি যদি দেখাই এটা, এই যে এটা আমার তৈরি করা, এটা যদি আমি দেখাই, যেমন হচ্ছে অন ক্লিক ইভেন্ট আছে, হ্যাঁ, তারপরে অন চেঞ্জ ইভেন্ট আছে। মানে আমরা ক্লিক, নর্মাল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আমরা কি 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 ইউজ করতাম, ক্লিক, শুধুমাত্র ওই যে অ্যাড ইভেন্ট লিসেনার করে আমরা ক্লিকটা ইউজ করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্টে রিয়েক্টে আমরা কি করব, প্রথমে অন লিখবো, তারপর আমরা যে ইভেন্টের নামটা, সেই ইভেন্টের নামটা আমরা লিখবো, এবং পরবর্তী যখন ইভেন্টের নামটা লিখবো সেটা অবশ্যই প্রথম লেটারটা বড় হাতের অক্ষর হতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, অন ক্লিক লিখলাম, যেমন অন চেঞ্জ লিখলাম, তারপরে অন কনটেক্সট মেনু, অন ডাবল ক্লিক, অন ড্রাগ এন্ড, অন ড্রাগ এন্টার। সো এরকম অনেক কিছু আছে, কি আপ, হ্যাঁ কি ডাউন, তারপরে মাউস মুভ, মাউস আউট, মাউস ওভার, হ্যাঁ মাউস আপ, এই সবগুলো কিন্তু এখানে আছে। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বাই দেখবো। শুধুমাত্র এখন আমরা জাস্ট একটু মানে ছোটখাটো একটা ধারণা নিয়ে নিই যে আমাদের রিয়েক্টে ইভেন্ট কিভাবে কাজ করে। হ্যাঁ, সো সাপোজ ধরেন আমাদের এখানে কোনো কম্পোনেন্টে নেই, আমি জাস্ট অ্যাপ কম্পোনেন্টেই কাজটা করতেছি। সাপোজ ধরেন এখানে আমাদের কোনো কম্পোনেন্ট নেই, সো এইগুলার দরকার নেই আপাতত, এইগুলারও আপাতত কোনো দরকার নেই, আমরা জাস্ট অ্যাপ কম্পোনেন্টটাকে পিওর ভাবে রাখি। হ্যাঁ, রিলোড করি আমাদের কম্পোনেন্টে এসে, সো দিস ইজ ফ্রম মাই কম্পোনেন্ট। ওকে, সো এখন আমরা কি করব, সাপোজ এখানে আমার একটা বাটন আছে, বাটন আছে, এখন বাটনটা আমরা কি বলবো, ক্লিক মি নামে একটা বাটন আছে। সো এবার যদি এখানে দেখি, তাহলে ক্লিক মি নামে একটা কিন্তু বাটন কিন্তু এখানে চলে আসছে। এখন ক্লিক মি বাটনে ক্লিক করলে একটা ফাংশন কল হবে, যেমন আমরা অ্যাডভেন্স এই ক্লিক মির ভিতরে আমরা কি করতেছি, একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব। তো তার জন্য আমরা কি করব, জাস্ট এখানে এসে কি করব, অন ক্লিক, এই যে আমরা এখানে অলরেডি কিন্তু দেখেছি যে আমরা যদি অন ক্লিক লিখতে চাই, এই যে অন ক্লিকের জন্য অন ক্লিক লিখতে হবে। সো যখন এই বাটনের ভিতরে ক্লিক হবে, মানে হচ্ছে অন ক্লিক হবে, তখন কি হবে সেটা আমরা এখানে লিখবো। সো অন ক্লিক ইভেন্টটা আগে লিখবো, লিখার পর আলটিমেটলি কি হবে সেটা আমরা এখানে জাস্ট ডিক্লেয়ার করে দেবো। সো লিখার পর আমরা চাচ্ছি যে একটা ফাংশন কল হবে, একটা কি হবে, ফাংশন কল হবে। একটু মনে আছে কিনা, আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। যেমন হচ্ছে ধরেন আমরা নর্মাল ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কিভাবে একটা ক্লিক ইভেন্ট লিখতাম, ধরেন একটা কম্পোনেন্টের ভিতরে লেখার পর এইভাবে লিখতাম যে সামনে কিছু একটা ফাংশন বা কিছু একটা থাকতো, তারপর লিখতাম অ্যাড ইভেন্ট লিসেনার, এভাবে লিখতাম। তারপরে এখানে কি করতাম, একটা ক্লিক ইভেন্ট লিখতাম, ক্লিক ইভেন্ট লিখে কমা দিতাম, তারপর একটা ফাংশন থাকতো, ফাংশন, এটা অ্যারো ফাংশন হইতে পারতো, যদি আমি অ্যারো ফাংশন লিখি তাহলে এইভাবে লিখতাম, এভাবে লিখতাম, এভাবে লিখতাম। লিখার পর এখানে কি হবে, সাপোজ এখানে ক্লিক করার পর এই ফাংশনটা কল হবে, এই যে ক্লিক করার পর এই অ্যারো ফাংশনটা কল হবে, কল হওয়ার পর এখানে জাস্ট একটা কনসোল লগ হবে, বা অন্য যদি আমাদের কোনো কাজ থাকে, সাপোজ এখানে আমরা জাস্ট লিখলাম কনসোল ডট লগ, লগ লিখলাম, এখানে আমরা বললাম যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, সো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এইভাবে কিন্তু আমরা একটা ইভেন্ট লিসেনার আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কিন্তু ইউজ করতাম। কিন্তু এখানেও এসব সেম কাজটা আমাদের করতে হবে। যখন আমরা অন ক্লিক করব, এবার আমরা প্যারেনথেসিস কেন দিছি, কারণ এখানে আমরা একটা ফাংশন ইউজ করব, ফাংশন লিখবো, তো যেহেতু জাভাস্ক্রিপ্ট কোড, সো আমরা জেএসএক্স এর ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে এতটুকু পার্ট কি জেএসএক্স এর পার্ট। হ্যাঁ, সো এতটুকু যদি আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে চাই তাহলে আমাদের প্যারেনথেসিস দিতে হবে, এটা আমরা অলরেডি জানি। সো এটার ভিতরে সাপোজ একটা ফাংশন আমরা লিখি, হ্যাঁ ফাংশন লিখলাম, এই ফাংশনটা কি করবে, কিছু একটা কল করবে, সাপোজ এখানে আমরা বলবো যে কনসোল ডট লগ, সরি কনসোল লগ আই এম ক্লিক। বুঝা গেছে, কঠিন লাগতেছে, আসলে কঠিনে কিছুই নেই। হ্যাঁ, আমরা জাস্ট নর্মাল যদি এভাবে দেখি, হ্যাঁ আমরা অ্যাড ইভেন্ট লিসেনার করলাম, জাস্ট ক্লিক ফাংশনটাকে লিখলাম। হ্যাঁ, কিন্তু এখানে এসে আমরা কি করবো, জাস্ট অন ক্লিক ইভেন্টটাকে লিখবো, এটা কি করে, একটা কল ব্যাক নেয়। এটা কি কল ব্যাক না, আসলে আমরা যদি এখানে যদি দেখি, এটা কি করে, একটা অ্যানোনিমাস ফাংশন নেয়, এই যে অ্যানোনিমাস ফাংশন
এজ এ রেফারেন্স আকারে রিটার্ন করে। সো তারপর আমরা যদি এখানে দেখি ফাংশন, এই যে ফাংশনটাকে আমি এখানে লিখলাম অ্যাজ লাইক সেম ভাবে, ওই যে এরকম ভাবে ফাংশনটাকে লিখলাম, সেটার আমরা যদি সেটার বডিটাকে ওপেন করলাম এবং বডির ভিতরে আমাদের কিছু কাজ করলাম, সেটাকে কি করলাম, জাস্ট কনসোল লগ করলাম আই এম ক্লিক। সো এবার যদি আমি এখানে ব্রাউজারে এসে আমি এটাকে রিলোড করি, ক্লিক করি, তাহলে দেখবেন যে আই এম ক্লিক ফাংশনটা কিন্তু, মানে ক্লিক ফাংশনটা ভিতরে যেই অ্যানোনিমাস ফাংশনটা আছে, এই অ্যানোনিমাস ফাংশনটা কিন্তু এখানে কল হয়েছে। ঠিক আছে, এই যে যখন আমি ক্লিক করতেছি তারপরে এই অ্যানোনিমাস ফাংশনটা কিন্তু এখানে কল হয়েছে। অ্যানোনিমাস ফাংশন কেন বলতেছি, কারণ এটার কোনো নাম নাই, এই ফাংশনের কোনো নাম নাই, এই কারণে আমি এখানে অ্যানোনিমাস ফাংশন বলতেছি, রাইট। সো ঠিক আছে, সো এখন আমরা বলি যে এই ক্ষেত্রে আমরা এখন অ্যারো ফাংশন ইউজ করতে পারি, নর্মাল ফাংশন না ইউজ করে আমরা এখানে ডিরেক্টলি অ্যারো ফাংশন ইউজ করতে পারি। সাপোজ এই যে অ্যারো ফাংশন ইউজ করতে পারি ডিরেক্টলি। সো রিলোড করি, এই যে ক্লিক করি, এই যে অ্যারো ফাংশন কিন্তু হয়ে গেছে, পারফেক্ট। এখন মনে আছে কিনা, আমরা এখানে কিন্তু যখন ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে ইউজ করতাম তখন আমরা এখান থেকে একটা ইভেন্ট পাঠাইতাম। হ্যাঁ, তো ওই ইভেন্টটাকে আমরা এইভাবে ধরতাম, মানে হচ্ছে এখানে কি ক্লিক হয়েছে বা আমরা কি ইভেন্টটা আছে সেই ইভেন্টটাকে লিসেন করার জন্য আমরা কিন্তু এখানে একটা ইভেন্ট পাঠাইতাম। হ্যাঁ, সেই ইভেন্টটাকে কিন্তু আমরা এখানে কনসোল করে দেখাইতাম, তাই না? সো সেম ভাবে আমরা এখানেও ট্রাই করতে পারি, যেমন হচ্ছে আমি এখান থেকে একটা ইভেন্ট পাঠাচ্ছি, এখন আমরা এখানে গিয়ে জাস্ট ওই ইভেন্টটাকে আমি কনসোল করতেছি, জাস্ট ইভেন্ট ক্রিয়েট করি। তো এটার ভিতরে যখন আমি ক্লিক করব তাহলে দেখবেন যে একটা কোটা কি দিছে, আমাদের বলছে যে টাইপটা কি, ক্লিক। হ্যাঁ, সো এটার ভিতরে আমাদের আছে যে এখানে অল্ট ক্লিক কিনা, ডাবল ক্লিক কিনা, বাটন কিনা, বাটনস কিনা, হ্যাঁ এরকম অনেক কিছু আছে কিন্তু এখানে আমাদের আছে। এই দেখেন অনেক কিছু কিন্তু আমাদের এখানে আছে। সো এটার ভিতরে টার্গেট নামে একটা প্রপার্টি আছে, মনে আছে যে আমরা বলতে পারি যে ডট টার্গেট, টার্গেট ইউজ করতে পারি। রিলোড করি, আবার ক্লিক করি, তাহলে দেখুন এই যে যখন আমি এটার মধ্যে ক্লিক করলাম টার্গেট দেখিয়ে দিচ্ছে যে আমি কোনটার ভিতরে ক্লিক করতেছি। হ্যাঁ, সো আমি এই যে বাটনের মধ্যে ক্লিক করতেছি, টার্গেটটা কিন্তু দেখাচ্ছে যে আমি কোনটা প্রথমে সে ইভেন্টটা কি করতেছে, প্রথম যখন আমি ক্লিক করতেছি তখন সে টার্গেট করতেছে আমি কোথায় ক্লিক করতেছি। সো আমাদের দেখাচ্ছে এই যে আমাদের বাটনের মধ্যে ক্লিক করতেছি, সেটা কি পেলাম ই ডট টার্গেট। এবং সেটা যদি আমরা ইনার টেক্সটটা দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি, ডট ইনার টেক্সট। লোড করি, ক্লিক করি, এই যে এটার ভিতরে কি আছে, এই যে এটার ভিতরে যে ক্লিক মি লেখাটা আছে, যখন আমি ক্লিক করতেছি তখন আমি এই যে এটা লেখাটা পাচ্ছি। সেম ভাবে এবার আপনি যদি বলেন যে এই যে আমাদের এই টেক্সট আছে, এই টেক্সটের ভিতরে আমি ইভেন্ট হ্যান্ডলার কিভাবে ইউজ করতে পারি, সেম ভাবে অ্যাজ লাইক সেম আমি জাস্ট H1 এ যাব, এখানে বলবো যে অন ক্লিক নামে একটা ইভেন্ট থাকবে, সেটার ভিতরে আমরা কি করব, সেটা মধ্যে একটা ফাংশন থাকবে অ্যারো ফাংশন, জাস্ট আমি অ্যারো ফাংশন লিখি, অ্যারো ফাংশন থাকলো, অ্যারো ফাংশন থাকলো, এবার অ্যারো ফাংশনের বডিটা আমি ওপেন করলাম এবং এখানে কনসোল লগ করবো কি, কনসোল ডট লগ আমার ইভেন্টটা যেটার ভিতরে আমরা টার্গেট করব সেটার টেক্সটটা থাকবে। সো আমি এখানে বলবো যে ই ডট টার্গেট ডট ইনার টেক্সট। এবার যদি আমি অন ক্লিক এখানে ক্লিক করি তাহলে এই H1 এর মধ্যে যখন ক্লিক করব সেটার টেক্সটটা আমাকে দেখাবে। সো রিলোড করি আবার একটু, এবার যখন আমি এটার মধ্যে ক্লিক করব তাহলে এটার যে টেক্সটটা আছে এই টেক্সটটা কিন্তু পুরোটা আমাদের এখানে দেখাবে। সো দেখেন আই এম ফ্রম অ্যাপ কম্পোনেন্ট, এটা কিন্তু দেখাচ্ছে। সো পারফেক্ট, এভাবে কিন্তু আমরা কিন্তু চাইলে একটা ইভেন্ট ডিজাইন ইউজ করতে পারি। এখন বলতে পারেন যে ভাই আমি এখানে যে ফাংশনটা এভাবে লিখবো না, আমার উপরে এই ফাংশনের ভিতরে এখানে আমার একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটাকে যখন আমি এখানে ক্লিক করবো সেই ফাংশনটা কল হবে। সো এটাও করতে পারেন, ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট এগুলাকে একটু কেটে দিই। সাপোজ ধরেন এখানে আমি কেটে দিলাম, হ্যাঁ, এবং জাস্ট এখানে একটা নতুন একটা বাটন ইউজ করলাম, বাটন, এখানে আমরা বললাম যে ক্লিক। এখন এই ক্লিক মির ভিতর কল করলে মানে অন ক্লিক হলে জাস্ট আমি বলবো যে ক্লিক হলে কি হবে, একটা ফাংশন কল হবে। হ্যাঁ, তো আমরা এই ফাংশনটা এখানে আমরা ক্রিয়েট করব না, এই ফাংশনটা ক্রিয়েট করব এইখানে। সাপোজ আমরা এখানে বলবো হচ্ছে একটা ফাংশন ইউজ করি, জাস্ট কনস্ট প্রিন্ট নেম ইকুয়াল টু একটা ফাংশন ইউজ করতেছি, এটা কি করবে, কনসোল ডট লগ শুধুমাত্র আমার নামটা প্রিন্ট করে দেব। ঠিক আছে, এখন যখন আমি এই বাটনে ক্লিক করব আমি চাচ্ছি যে এই ফাংশনটা সে কল হবে। তো এটার জন্য আমি কি করব, জাস্ট অন ক্লিকে যখন আমরা ক্লিক করব তখন এই প্রিন্টটাকে আমি যখন কল করতে চাবো তখন আমি এখানে জাস্ট এটাকে এইভাবেই লিখবো। হ্যাঁ, তো এবার রিলোড করি, ক্লিক করি, এই যে রাসেল দেখাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই আপনি বলছেন যে কল করতে, তাহলে এখানে যদি আমি কল করে দিই তাহলে কি হবে, তখন কিন্তু একটা এরর আসবে। দেখেন যখন আমি এটার মধ্যে ক্লিক করব তখন একটা এরর আসার কথা, কিন্তু আসবে, মেবি আসবে। প্রিন্ট নেমটাকে আমি ডিরেক্টলি কল করছি, রিলোড করি। আচ্ছা দেখেন, হ্যাঁ, সো আমার এটা
এই যে কনসোল লগটা কখন আমার কল হবে, এই কনসোল লগটা কল হবে তখনই যখন আমার এই বাটনে ক্লিক করব। এই বাটনে যখন আমি ক্লিক করব তখনই শুধুমাত্র এই কনসোল লগটার ভিতরে যে এই ফাংশনের ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা কল হবে, সেই লেখাটা প্রিন্ট হবে কনসোল। কিন্তু যখন আমি শুধুমাত্র এখানে দেখবেন, একটু এখানে খেয়াল করে দেখবেন, এখানে খেয়াল করলে দেখবেন যে আমি যখন এই ব্রাউজারটা রিফ্রেশ করতেছি, ব্রাউজারটা যখন রিফ্রেশ করতেছি তখন কিন্তু অটোমেটিকলি এই যে আমাদের এই ফাংশনটা কিন্তু কল হয়ে যাচ্ছে, ফাংশনটা এই প্রিন্ট নেমটা ফাংশনটা কল হয়ে যাচ্ছে বা ইনভোক হয়ে যাচ্ছে, এবং এটার ভিতরে যখন কল হয়ে যাবে তখন এটার ভিতরে যা আছে ডাটা সকল কিছু আমরা কিন্তু এখানে অটোমেটিকলি ডাটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, আমরা যখন ক্লিক করব তখন আমি এটা ডাটা দেখাবে। তো এইটা করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে ফাংশনটাকে ডিরেক্ট আমরা কল করব না, আমরা জাস্ট এখানে এসে জাস্ট ডেটাটাকে এখানে জাস্ট প্রিন্ট করে দেবো। যখন এটার মধ্যে ক্লিক করবে তখন আমরা এই ফাংশনটাকে কল করব, শুধুমাত্র এখানে ফাংশনের রেফারেন্সটা আমরা দেবো, যে এখানে এই নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে ধরার পর যখন ক্লিক করবো তখন সেটার ভিতরে কল হবে, এতটুকু। ঠিক আছে, তো এবার যদি আমরা রিলোড করি, ক্লিক করি, এই যে ঠিকঠাক আছে। এখন ধরেন আমার এখানে বলতে পারেন যে ভাই আমি এখানে একটা ইভেন্ট পাস করবো, একটু আগে যেভাবে যেভাবে আমরা ইভেন্ট পাস করতেছিলাম যে ই ডট টার্গেট ডট ভ্যালু এভাবে ধরলাম। তো এটা যদি পাস করতে চাই তাহলে আমাকে অবশ্যই তো এখানে আমাদের একটা সাপোজ কিছু একটা দিতে হবে, যেমন হচ্ছে আমি যদি এখানে চাই আমি এখানে ইভেন্ট পাস করব, বা ধরেন কোনো একটা ডাটা আমি এখান থেকে পাস করব, সাপোজ এখানে আমি একটা ডাটা পাস করব, সেটা হচ্ছে আমি সাপোজ দিলাম হচ্ছে নিলয়, নিল একটা নাম আমি এখানে পাস করলাম। সেই নামটা কি করবে, এটা যেহেতু একটা ফাংশন, প্রিন্ট নেম ফাংশন, ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমি ডাটাটাকে পাস করছি, এবং সেটাকে ধরার জন্য আমি জাস্ট এখানে বললাম যে নেম নামে একটা প্যারামিটার সেট করলাম, সেই নেমটা আমাদের এখানে প্রিন্ট হবে। নর্মাল আমরা জাভাস্ক্রিপ্টে যেভাবে ফাংশনের থেকে প্যারামিটার থেকে ডাটাগুলো ধরি সেভাবে আমরা ধরলাম। এবার যদি আমরা রিলোড করি, এবার আমি যখন এখানে ক্লিক করব দেখবেন অটোমেটিকলি মানে নীলটা কিন্তু আগেই কল হয়ে যাচ্ছে, কিন্তু নীলটা কিন্তু আগে কল হওয়ার কথা ছিল না। আমরা যখন বাটনটা ক্লিক করব তখন আমাদের এখানে নীলটা প্রিন্ট করবে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, বাটনটা অটোমেটিকলি নীলটা এই ফাংশনটা অটোমেটিকলি কল হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এখানে ইনভোক করে দিছি ডিরেক্টলি, তো আমাদের অটোমেটিকলি কল হয়ে যাচ্ছে এবং এটার ভিতরে যে ডাটাগুলো আছে সেই কনসোলকে দেখা দিচ্ছে। সো এটা প্রিভেন্ট করার ওয়ে কি, হ্যাঁ এই প্রবলেমটা প্রিভেন্ট করার ওয়েটা কি? সো এই প্রবলেমটা প্রিভেন্ট করার একটা ওয়ে আছে। আমরা কি করব, আমরা জানি এই অন ক্লিক কি নেয়, একটা ফাংশনের রেফারেন্স নেয়, তাই না? সো এই ফাংশনের রেফারেন্স আমরা কি করছি, এখানে ডিরেক্ট ফাংশনটাকে কল করে দিচ্ছি, কল তো হবে না, আমরা এখানে জাস্ট একটা ফাংশনের রেফারেন্স নেব। সো এটা প্রিভেন্ট করার একটা কি, আমরা জাস্ট এখানে একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে দেবো, এবং তারপর বলবো যে প্রিন্ট নেমে জাস্ট নিলয়টা আমাদের প্রিন্ট করে। ঠিক আছে, এখন সেই যখন অন ক্লিকে কল হবে তখন সে এই ভিতরে এই অ্যানিমাস ফাংশনটাকে কল করবে, তার ভিতরে যে যখন কল হয়ে যাবে তখন তার ভিতরে কি হবে সে নিচে যাবে। ঠিক আছে, তখন গিয়ে প্রিন্ট নেমটা নিলে হবে। বুঝা গেছে? এবার যদি আমরা রিলোড করি, এবার দেখবেন অটোমেটিকলি সে কিন্তু আমাদের ফাংশনটা কল হচ্ছে না, যখন আমি ক্লিক করবো বাটনে তখন কিন্তু আমাদের ডাটা আস্তে আস্তে যতবার ক্লিক করবো ততবার কিন্তু এখানে দেখেন কাউন্ট হচ্ছে। সো আশা করি এই প্রবলেমটা আমরা প্রজেক্ট করতে গেলেও ধরতে পারবেন, আসলে প্রবলেমটা অনেক বেশি জটিল। সো নর্মালভাবে এটা জাস্ট দেখার ট্রাই করেন, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। সো সেম ভাবে আমরা কিন্তু এখন ক্লিক ইউজ করতে পারি, সেম ভাবে আপনি চাইলে এখানে একটু প্র্যাকটিস করতে পারেন, যেমন হচ্ছে অন চেঞ্জ, অন কনটেক্সট মেনু, অন ডাবল ক্লিক, অন ড্রাগ, অন এন্ড, অন ড্রাগ এন্টার, অন ড্রাগ এক্সিট, এই প্রত্যেকটা একটু ধরে একটু চেক করে দেখেন যে কি অবস্থা হয়। হ্যাঁ, সো এগুলো একটু ট্রাই করেন, ট্রাই করলে হবে। ওকে, পারফেক্ট। সো আমরা মূলত ইভেন্টটা আমরা দেখে ফেলছি, এবার আমরা দেখবো হচ্ছে স্টেট। আমরা জাভাস্ক্রিপ্ট রিয়েক্টে কিভাবে স্টেট ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, সো সাপোজ ধরেন এখানে আমাদের সেম ভাবে আমাদের সকল কিছু আমরা ক্লিয়ার করে দিই, সকল কিছু ক্লিয়ার দিয়ে ফাংশনটাও দরকার নেই, আমাদের শুধুমাত্র একটা অ্যাপ ফাংশন আছে নর্মাল, সেটা থেকে একটা জেসিস রিটার্ন করব। তো এখন আমরা কি করব, এখানে জাস্ট এসে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সাপোজ লেট ডাটা নাম হচ্ছে নেম, নেমের ভিতরে আমরা দিলাম হচ্ছে আমার নামটা, হাতের অবশ্যই দিই। তো এই নামটা আমরা কি করব, এবার আমরা এখানে পিন করব। তো এটা করার জন্য আমরা কি করব, ধরেন আমরা একটা h1 ট্যাগ নেই, h1 ট্যাগের ভিতরে আমরা জাস্ট এখানে এই নেমটাকে দিয়ে দিই। এবার যদি রিলোড করি আমাদের ওয়েবসাইটে এসে তাহলে দেখবো যে আমাদের এই যে রাসেল নেমটা কিন্তু এখানে আসছে। এখন আমি চাচ্ছি তখন নিচে একটা বাটন থাকবে, এই বাটনের ভিতরে আমরা কি করব, চেঞ্জ নেম। আমরা চাচ্ছি এটা কি সেটা আগে বলি। হ্যাঁ, যখন এই চেঞ্জ নেম বাটনে ক্লিক করব, আমি যদি এটাকে একটু ইয়ে করি, চেঞ্জ নেম বাটনে যখন আমি ক্লিক করব তখন এই রাসেল যে নেমটা, এই নেমটা চেঞ্জ হয়ে অন্য একটা নাম হবে। হ্যাঁ, সো এটা করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে যদি ক্লিক করব, আমি এখানে বলবো যে অন ক্লিক,
ক্লিক হলে কি হবে, একটা ফাংশন কল হবে। ফাংশন কি, সাপোজ আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, লেট চেঞ্জ নেম, ফাংশন ক্রিয়েট করলাম, অ্যারো ফাংশন ইউজ করলাম। যখন এই ফাংশনে কল হবে, ক্লিক হবে, হ্যাঁ, তখন সে কি হবে, তখন সে যখন এই অন ক্লিক বাটনে ক্লিক হবে তখন সে কি হবে, এই যে নেমটা আছে এই নেমটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট কি করলাম, নেমের করে দিলাম হচ্ছে নোমান। তো আমি যখন এই বাটনে ক্লিক করব, এই যে অনলি ক্লিক বাটনে যখন আমরা ক্লিক করব তখন এই চেঞ্জ ফাংশনটা কল হবে। চেঞ্জ ফাংশনটা কল হয়ে কি হবে, নেম নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবল ডাটাটা রাসেল চেঞ্জ হয়ে যাবে। এবং সাপোজ আমি ধরেন এখানে একটা কনসোল লগ করলাম, এখানে জাস্ট এসে আমরা কনসোল লগ করি, প্রথমে একটা কনসোল লগ করি, কনসোল ডট লগ, আমরা বললাম হচ্ছে নেমটাকে প্রিন্ট করো। আবার এটার ভিতরে আমি একটা কনসোল লগ করি, নেমটাকে প্রিন্ট করো। তো এবার যদি আমরা রিলোড করি এখানে গিয়ে, তাহলে দেখবেন এখন রাসেল আছে, এই যে রাসেল আছে, কত নাম্বার লাইন থেকে আছে, 7 নম্বর লাইন থেকে। তাহলে 7 নম্বর আমি কি করছি, কনসোল লগ করছি নেমটাকে, তাহলে নেমটা আছে কি রাসেল, তো রাসেলটা এখানে দেখাচ্ছে। যখন ক্লিক করবো এই ফাংশনের ভিতর নেম চেঞ্জ বাটনে যখন ক্লিক করবো তখন কি হবে, এই ফাংশনটা কল হবে। এই ফাংশনটা কল হলে কি হবে, নেম নামে যে ভেরিয়েবলটা আছে সেটা ডাটাটা নোমান করে দিবে এবং সাথে সাথে সে কনসোল লগ করবে এই নেম নামে যে ভেরিয়েবল যে ডাটা আছে সেটা কনসোল লগ করবে। সো এবার যদি আমরা রিলোড করি, ভালো কথা, আমি যদি একটু আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, এই যে এখানে 7 নম্বর লাইন থেকে রাসালটা আসতেছে, ভালো কথা। এবার যখন চেঞ্জ করব, একটু খেয়াল করবেন, যখন চেঞ্জ করব, হ্যাঁ, তখন কনসোলে দেখেন নোমান নেম চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের ইউআইতে দেখেন রাসেল কিন্তু স্টিল থেকে গেছে, রাসেল কিন্তু চেঞ্জ হয় না। তার মানে আলটিমেটলি আমাদের এখানে লেটের ভিতরে যে ডাটাটা আছে এই ডাটাটা কিন্তু নোমান হয়েছে, নোমান হয়েছে, কিন্তু এখানে এসে যে নোমানটা যে চেঞ্জ হয়েছে, রাসেলটা যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে যে নোমান হয়েছে, এইটা কিন্তু এইখানে আমাদের কিন্তু প্রিন্ট হয় না, রিরেন্ডার হয় না। কেন হয় না, কেন হয় না যদি আমি বলি, আবার একটু বিষয়টা একটু বুঝাই, হ্যাঁ। সো আমরা কি করলাম, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা জাস্ট একটা অন ক্লিক করলে এই যে নেমটা আছে এই নেমটা চেঞ্জ হয়ে নোমান হয়ে যাবে, এটা আমরা করলাম। এবং এখানে একটা কনসোল লগ করবে নেমের যে পরিবর্তনটা সেটা ট্র্যাক করার জন্য। এবং প্রথম আমরা যখন ফাংশনটা রিরেন্ডার হবে কম্পোনেন্টের ভিতরে, ইউআই এর ভিতরে রিরেন্ডার হবে, তখন আমাদের এই কনসোল লগটা দেখাবে। আর যখন আমরা ক্লিক করবো এটার ভিতরে তখন আমাদের এই ফাংশনটা কল হবে, এটার ভিতরে গিয়ে এই কাজগুলো হবে। সো আবার একটু যদি দেখাই, রিফ্রেশ করি, তাহলে হচ্ছে যেহেতু প্রথমবার কম্পোনেন্টটা মাউন্ট হয়েছে এটার ভিতরে, আমাদের ইউআই কিন্তু যখন মাউন্ট হয়েছে, সো আমাদের এখানে কি হচ্ছে, নেমটা আমাদের কনসোল লক করে দেখাচ্ছে। কিন্তু যখন আমি চেঞ্জ বাটনে ক্লিক করতেছি তখন ঠিক আছে, আমাদের নেমটা কিন্তু ওই যে নেম নামে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি সেই ভেরিয়েবলের ডাটাটা কিন্তু নোমান হয়েছে, কিন্তু আমাদের ইউআইতে ডাটাটা চেঞ্জ হয়। সো এটা করার কারণ কি, কারণ হচ্ছে আমাদের রিয়েক্ট বলে তুমি যদি কোনো ডাটা নিয়ে কাজ করতে চাও, সেল ডাটা নিয়ে, সো সেটা যদি রিয়েক্টিভিটি রিয়েক্টিভিটি ফিচারটা চাও, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ইউজ স্টেট বা আমাদের স্টেট ইউজ করতে হবে। রিয়েক্টের যে ফিচারটা আছে, একটা ফিচার আছে সেটা হচ্ছে স্টেট, সেই স্টেট ইউজ করতে হবে। এখন যখন আমি ক্লিক করতেছি সেটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু রিয়েক্টিভলি আমার এইখানে কিন্তু ডাটাটা রিরেন্ডার হয় নাই। সো এটা এটা এই প্রবলেম প্রিভেন্ট করার জন্য বা সলিউশন করার জন্য আমাদের কি করতে হবে, স্টেট ইউজ করতে হবে। সো স্টেট কি, স্টেট স্টেট হচ্ছে আমাদের এই কম্পোনেন্টের একটা ডাটা রাখার একটা ওয়ে, যার মাধ্যমে কি হয় ওই ডাটাটা আমরা এখানে ডিরেক্টলি অ্যাজ লাইক সেম একটা ভেরিয়েবলের মতো আমরা ইউজ করতে পারি। এবং ওই ডাটাটা যদি চেঞ্জ হয়, কখনো যদি ডাটাটা চেঞ্জ হয় তাহলে কি হয়, আমাদের কম্পোনেন্টের থেকেও এই যে ইউআই এর ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি একটু দেখাই, বা কম্পোনেন্টটা পুরোটাই রিরেন্ডার হবে। আমি যদি এটাকে দেখাই, সাপোজ সেম জিনিসটাকে আমি আবার একটু কেটে দিই, আমি আবার প্রথম থেকে দেখাবো সবগুলো, যাতে করে আপনাকে এক কাজ বারবার দেখলে কি হবে, বুঝতে পারবেন বিষয়গুলো, মাথায় থাকবে বিষয়গুলো। সো আমি জাস্ট এখানে গিয়ে আমি এখানে আপাতত বাদ দিয়ে দিই। সো আমি একটা স্টেট ডিক্লেয়ার করবো। তো আমরা আছি কোথায়, ফাংশনাল কম্পোনেন্টে। এই যে এই অ্যাপ ডট ডেসটা কি একটা ফাংশনাল কম্পোনেন্ট। ফাংশনাল কম্পোনেন্টে স্টেট ডিক্লেয়ার করার জন্য আমাদের একটা হুক আছে, সেই হুকটার নাম হচ্ছে ইউজ স্টেট হুক। হ্যাঁ, সো ইউজ স্টেট হুকটা কি, আমরা যদি এখানে লিখি যে ইউজ স্টেট হুক, ইউজ স্টেট স্টেট, এই একটা হুক আছে। হ্যাঁ, আচ্ছা এটা কেন ইম্পর্টেন্ট, এই ইউজার সে স্টেট হুক আছে। এখন সে কি বলছে, এখানে যদি আমি হোভার করি তাহলে ইউজ স্টেট ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ ঠিকই আছে, কারণ ইউজ স্টেট কোথা থেকে আসবে, রিয়েক্ট থেকে আসবে। এখন তো আমরা রিয়েক্টটা ইম্পোর্ট করি নাই, তাহলে আমি কিভাবে ইউজ স্টেটটাকে লিখি। হ্যাঁ, সো এবার যদি আমি এখানে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট, ফ্রম হবে
ফ্রম রিয়েক্ট। এবার আমরা কি করব, রিয়েক্ট থেকে ইউজ স্টেটটাকে কল করব। তাহলে আমি এভাবে করব যে রিয়েক্ট ডট ইউজ স্টেট তাকে কল করব। হ্যাঁ, সো এটাকে যদি আমরা একটু কনসোল লগ করে দেখি যে কি আসে, এটা কি আসে, কনসোল ডট লগ। এটাকে যদি আমরা কনসোল লগ করে দেখি, রিলোড করি, তো দেখবেন এই যে ইউজ স্টেটটা কি করে, একটা অ্যারে রিটার্ন করে। দেখেন এখানে কিন্তু একটা অ্যারে আছে। এই অ্যারের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে প্রথমে সে কি দিয়েছে, একটা আনডিফাইন্ড দিয়েছে। সেকেন্ড সরি, প্রথম যে এলিমেন্টটা আছে সেটা কি দিয়েছে, একটা আনডিফাইন্ড দিয়েছে, একটা ভ্যালু দিয়েছে, একটা প্রিমিটিভ ভ্যালু দিয়েছে। সেকেন্ড যে ভ্যালুটা দিয়েছে সেটা কিন্তু একটা ফাংশন। এই দেখেন প্রথম ভ্যালুটা আনডিফাইন্ড এবং সেকেন্ড ভ্যালুটা কি, একটা ফাংশন। সো আলটিমেটলি কি বলে, প্রথম ভ্যালুটাকে কি বলে, সাধারণত প্রথম ভ্যালুটাকে বলা হচ্ছে গেটার এবং সেকেন্ড ভ্যালুটাকে বলা হচ্ছে যে ফাংশনটা সেটা হচ্ছে আমাদের সেটার। মানে হচ্ছে ধরেন কি এই ইউজ স্টেটের ভিতরে যদি কোনো একটা ভ্যালু থাকে, সাপোজ এখানে কোনো একটা ভ্যালু থাকে, সাপোজ একটা নাম, আমার নাম থাকে, এই ভ্যালুটাকে ধরার জন্য আমরা কি করব, এখানে যে সেটার ফাংশন গেটার ফাংশনটা আছে সেই গেটার ফাংশনটাকে কল করব। আর যদি এই ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করব, এই যে পরবর্তী যে সেটার ফাংশনটা আছে সেই সেটার ফাংশনটাকে কল করব। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা প্রিমিটিভ ডাটা, যেটা আমাদের কি করে, এই যে এক্সিস্টিং যে ডাটাটাকে সেটাকে ধরার জন্য আমরা গেটারটাকে কল করব। আর যদি কোনো ডাটা রিপ্লেস করতে চাই বা আপডেট করতে চাই তাহলে আমরা কি করব, সেটার ফাংশনটাকে কল করব। প্রথমটা হচ্ছে প্রিমিটিভ ডাটা, সেকেন্ডটা অবশ্যই আমাদের কি ডাটা, একটা ফাংশন, ঠিক আছে, অবজেক্ট ডাটা বলতে পারে। সো এটা করার জন্য এবার আমরা কি করব, যেহেতু এটাকে রিটার্ন করে কি, একটা অ্যারে রিটার্ন করে, তো আমরা কি জানি, যদি অ্যারে থেকে আমরা এই যে আনডিফাইন্ড বা এই যে ফাংশনটাকে ধরার জন্য আমরা কি করতে পারি, আমরা অ্যারে ডিস্ট্রাকচার করতে পারি, তাই না? সো আমরা যদি যারা অ্যারে ডিস্ট্রাকচার নিয়ে পরিচিত আছেন তারা কিন্তু এখন বুঝতে পারতেছেন যে অ্যারে কিভাবে ডিস্ট্রাকচার করতে হয়। আলটিমেটলি কি করে, রিয়েক্ট ডট ইউজ স্টেট একটা অ্যারে রিটার্ন করে। তো এই অ্যারে থেকে আমরা যদি ডিস্ট্রাকচার করে ডাটাগুলো ধরতে চাই তাহলে আমরা কি করব, আমরা জাস্ট লেট লিখলাম, লেট করে অ্যারে ডিস্ট্রাকচার করলাম, এটার ভিতরে গিয়ে প্রথম ভ্যালুটা কি, সাপোজ আমরা বললাম হচ্ছে গেটার, সেকেন্ড ভ্যালুটা কি, সেটার, সরি। হ্যাঁ, এবার গেটারটা কি, গেটারটা হচ্ছে, গেটারটাকে যখন আমি কল করব তখন কি করবে, এই ইউজ স্টেটের ভিতরে ইনিশিয়াল লেভেলে যে ভ্যালুটা আছে, মানে বর্তমান যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে প্রিন্ট করবে। যদি আমি এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ, গেটারটাকে কল করি আমরা এখানে, গেটারটাকে আমি যখন কল করব, হ্যাঁ, সো এবার যদি আমরা রিলোড করি এখানে গিয়ে, এই যে যখন আমরা গেটারটাকে কল করলাম তখন কিন্তু সে এই ইউজ স্টেটের ভিতরে যে ভ্যালুটা আছে ইনিশিয়াল লেভেলে সেই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে দিচ্ছে। হ্যাঁ, আর যদি সেটারটাকে আমি এখানে কল করি তখন কি হবে, আমরা জানি, অলরেডি জানি কিন্তু সেটার কি একটা ফাংশন। সো যখন আমি এটাকে ইয়ে করব তখন দেখবেন যে এই যে ফাংশন কিন্তু একটা, দেখেন এই ফাংশনের মধ্যে আছে। হ্যাঁ, এই ফাংশনটা এখন এই সেটারের ভিতরে যদি আমি কোনো ভ্যালু দিয়ে দিই, এখানে সাপোজ আমি যদি কোনো এখানে রাসেলের পরিবর্তে আমি যদি বলি যে নোমান, তখন কি হবে, এই সেটার কি করবে, এই যে ইউজ স্টেটের যে ভ্যালুটা আছে এটাকে সে রিপ্লেস করে দিয়ে বা আপডেট করে দিয়ে সেই নোমানটাকে বসিয়ে দিবে। বুঝা গেছে? সো বাই কনভেনশন এখানে আমাদের গেটার বা সেটার রাখে না, নামটা গেটার বা সেটার রাখে না, নামটা রাখে হচ্ছে, সাপোজ আমাদের এখানে বলতে পারি যে নেম, আবার বলতে পারি যে সেট নেম, হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি যে আমাদের একটা ভ্যালু কিভাবে ডিক্লেয়ার করা যায়, কিন্তু কাজই একই। এই নেমটা কি করবে, এই ভ্যালুটাকে ইনিশিয়াল লেভেলে ভ্যালুটাকে আমাদের এখানে প্রিন্ট করবে, সেট নেমটা কি করবে, একটা ফাংশন, সে কি করবে, এই আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আপডেট করার জন্য ইউজ হবে। বুঝা গেছে? পারফেক্ট। সো এবার আমরা কি করতে পারি, যেহেতু নেমটা, এই নেমটাকে আমরা ডিরেক্টলি এখানে এসে পেস্ট করি। সো এবার যদি আমরা রিলোড করি, সো এই দেখবেন আমাদের রাসেলটা কিন্তু নেমটা আসছে। এই নেমটা কোথা থেকে আসতেছে, এই যে আমাদের ইউজ স্টেট থেকে আসতেছে। এখন বলতে পারেন ভাই আমি এখানে রিয়েক্ট ডট ইউজ স্টেট এভাবে না লিখে আমি শুধুমাত্র চাচ্ছি যে ইউজ স্টেট লিখতে চাচ্ছি, অনেক টিউটারে দেখা যাচ্ছে শুধুমাত্র ইউজ স্টেট লিখে এসে কাজটা করতেছে। হ্যাঁ, যদি আপনি এভাবে লিখতে চান তাহলে আপনি কি করতে পারেন, জাস্ট এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে জাস্ট ইউজ স্টেটটাকে কল করবেন। সেটা কোথা থেকে কল হচ্ছে, রিয়েক্ট থেকে ডিস্ট্রাকচার করে আনতেছেন। এখন শুধুমাত্র আমার এই রিয়েক্টটা লেখার দরকার নেই, জাস্ট ইউজ স্টেটটা লিখলেই হবে। এবার আমরা কিন্তু ঠিকঠাকভাবে লিখতেছি। এখন আমরা গেটার ফাংশন, গেটার যে প্রিমিটিভ ডাটাটা আছে সেটাকে কল করে আমরা কি করলাম, ইনিশিয়াল লেভেলের ভ্যালুটা আমরা কিন্তু এখানে ইউআই তে দেখাইতে পারলাম। এখন আমরা চাচ্ছি সেট ফাংশনটা কি করে, সেট নেমটা কি করে, একটা ফাংশন, সেটা কি করে, একটা ভ্যালু নেয় এবং সেই ইনিশিয়াল যে লেভেলে যে ভ্যালুটা আছে এটাকে রিপ্লেস করে দেবে, আপডেট করে দেয়। এখন এই আপডেটটা চাচ্ছি আমি যখন এইখানে ক্লিক হবে, এই বাটনে যখন আমরা ক্লিক হবে, সাপোজ অন ক্লিক ইভেন্টটাকে লিখলাম, ক্লিক হবে, তখন আমরা কি করব, এই সেট
যে এটাকে একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি কল করব, কল করে আমি কি করব, এটার ভ্যালু হিসেবে আমি দিয়ে দিলাম নোমান, ভ্যালু হিসেবে আমি জাস্ট নোমান দিয়ে দিলাম। রিলোড করি, একটা প্রবলেম কিন্তু এখানে দেখতে পারবো। সেইটা কি দেখবেন, এখানে একটা প্রবলেম দেখবেন, সেটা বলছে যে টু মেনি রিডেন্ডার্স, রিয়েক্ট লিমিট দ্য নাম্বারস অফ রিডেন্ডার্স টু প্রিভেন্ট দ্য ইনফিনিটি লুপ। কারণটা কি, এই প্রবলেমটা কেন আসলো? অলরেডি আপনারা কিন্তু জানেন এই প্রবলেমটা কেন আসলো। প্রবলেমটা কেন আসার কারণটা হচ্ছে আমরা কি করছি, অনেক ক্লিক কিনে একটা ফাংশনের রেফারেন্স দেয়, কিন্তু আমরা ডিরেক্টলি ফাংশনটাকেই কল করে ফেলছি, ফাংশনটাকে কি করছি, কল করে ফেলছি। তো এটা প্রিভেন্ট করার একটা ওয়ে আছে কি, সেটাকে আমাদের একটা অ্যারো ফাংশনের ভিতরে তারপরে লিখতে হবে। আপনি চাইলে এখানে কার্লি ব্রেকেট দিতে পারেন, অবশ্যই এখানে কার্লি ব্রেকেট দিয়ে লিখতে পারেন, বলতে পারেন যে এখানে একটু নিচে নামিয়ে লিখতে পারেন। যদি একাধিক স্টেটমেন্টের কাজ হয়ে থাকে তাহলে আপনি এভাবে লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সো এবার আমরা দেখেন যে সেট নেম যখন আমরা করলাম তখন আমরা কি করছি, এখানে যখন অন ক্লিক হবে তখন কি হবে, সেট নেম ফাংশনটাকে কল হবে, সেট নেম ফাংশনটা কল হয়ে সে নোমানটাকে কি করে দেবে, এই সেট নেমটাকে নোমান করে দেবে। রিলোড করি, এবার ক্লিক করি, নোমান হয়ে গেছে। একটু আগেই যখন আমরা নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা ডাটাটাকে স্টোর করতেছিলাম তখন কিন্তু আমাদের এখানে রিয়েক্টিভলি চেঞ্জ হচ্ছিল না, ডাটাটা কিন্তু রিয়েক্টিভলি চেঞ্জ হচ্ছিল না, ভেরিয়েবল ডাটাটা চেঞ্জ হচ্ছিল ঠিক আছে, কিন্তু আমাদের ইউআইটা কিন্তু রেন্ডার হচ্ছিল, রিরেন্ডার হচ্ছিল না। সো আমরা এখন যে ইউআইটা রিরেন্ডার হচ্ছে এটাকে মানে বোঝার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখানে একটা কনসোল লগ করি, কনসোল ডট লগ, কলম হচ্ছে আই এম এফ ফাংশন, এফ ফাংশন। হ্যাঁ, এবার যদি আমি লিখি তাহলে যখন প্রথমবার এফ ফাংশনটা দেখাচ্ছে, আই এম এফ ফাংশনটা কেন দেখাচ্ছে বলেন তো, কারণ হচ্ছে এই কম্পোনেন্টটা ফার্স্ট টাইম যখন এই এটার ভিতর ভিউর মধ্যে মাউন্ট হয়েছে, ভিউর মধ্যে মাউন্ট হয়েছে মানে কি রেন্ডার হয়েছে, তখন কিন্তু প্রথমবার সে আমাকে এই কম্পোনেন্ট এই আই এম এফ ফাংশন এটা কিন্তু দেখাচ্ছে। তার মানে কি, তার এটার ভিতরে এগুলো সেট হয়েছে, নামটা সেট হয়েছে, তারপরে এখানে গেছে, তারপরে এই সবগুলো জিনিস কিন্তু আমাদের মাউন্ট কিন্তু এখানে হয়েছে। এবার যখন আমার কথা ছিল কি, হ্যাঁ আমি যখন এটাতে ক্লিক করব, চেঞ্জ নেমটাতে ক্লিক করব, তার মানে স্টেটটা আমার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ নেমটা যখন আমরা ক্লিক করব তখন আমার স্টেটটার ভিতরে নোমান নেম চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কি হবে, যখন নোমান নেম চেঞ্জ হবে তখন কি হবে, পুরো ফাংশনটা পুরো কম্পোনেন্টটা আবার রিরেন্ডার করবে। দেখেন এই যে রিলোড করি, এই দেখেন আবার সে কিন্তু রিরেন্ডার করে আই এম এফ ফাংশনটা কল করছে। আই এম এফ ফাংশনটা কেন এখানে আসছে, যেহেতু এটা আবার রিরেন্ডার করছে তাহলে সে আবার প্রথম থেকে সে এখানে আসছে, এখানে এসে কনসোল লগ এইটা কিন্তু আসছে। হ্যাঁ, সো এখন এখন বলতে পারেন যে ভাই মানে আমরা যেভাবে জানি ভার্চুয়াল টার্ম কিভাবে কাজ করে, ভার্চুয়াল টার্ম শুধুমাত্র কি করে, যে যেই নামটা চেঞ্জ হবে যেখানে চেঞ্জ হবে শুধুমাত্র সেখানে রিপ্লেস করে দিবে ডাটাগুলো, হ্যাঁ অন্য কোথাও সে এটা জিনিসটা নেবে না, কিন্তু পুরো কম্পোনেন্টটা ফাংশনটাকে রিরেন্ডার হচ্ছে কেন। হ্যাঁ, আপনি যে ফাংশন টার্মে যে আইডিয়াটা শুনছেন এটা পারফেক্টলি রাইট, সেটা শুধুমাত্র ইউ এর ক্ষেত্রে, ডমের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনার কম্পোনেন্টটা পুরোটা কিন্তু রিরেন্ডার একবার হচ্ছে, এটা কিন্তু রিরেন্ডার একবার হচ্ছে। তো এটা এখন বলতে পারেন যে ভাইয়া আমার এখানে যদি একটা ফাংশন থাকে, বিরাট বড় একটা ফাংশন থাকে, সাপোজ এখানে একটা অনেক বড় একটা ফাংশন আছে, যেই ফাংশনের ভিতরে বিশাল বিশাল লজিক লেখা আছে, বিশাল বিশাল লজিক লেখা আছে, ফাংশনের নাম দিলাম ধরেন টেস্ট লেসন, এটার ভিতরে বিশাল লজিক লেখা আছে। এখন আমি চাচ্ছি না যখন আমি এই চেঞ্জ বাটনে ক্লিক করতেছি শুধুমাত্র এই নেমটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যখন এই নেমটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এই ফাংশনটা কিন্তু রান হচ্ছে। তো এখন কি করছে আমার ছোট্ট একটা কাজ করার জন্য এই নেমটা চেঞ্জ করার জন্য কিন্তু এই বিরাট ধরনের টাইম কনজিউমটা আমার কিন্তু মানে টাইমটাকে আমার ম্যানেজ করা লাগতেছে। তো এই টাইমটা কিন্তু আমাদের এখানে লস হচ্ছে বা মেমোরি, এটাকে বলা হচ্ছে মেমোরি লস। হ্যাঁ, মেমোরি লিক, সরি মেমোরি লিক, রিয়েক্টের ভাষায় এটাকে বলে মেমোরি লিক। সো এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো প্রিভেন্ট করার জন্য বা এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য ওয়েটা কি আসলে, তো এই ওয়েগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো, যখন আমরা মেমোরি লিক নিয়ে আলোচনা করবো তখন আলটিমেটলি আমরা কাজ করবো। সো এগুলো হচ্ছে রিয়েক্টের কোর কনসেপ্ট, এগুলো আমরা সামনে ধীরে 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 জানবো। সো আপাতত ভাইয়া একটু ওই জানি। বাটনের নেমটাও যদি চেঞ্জ করি মানে নেম চেঞ্জ মানে নোমান হওয়ার সৃষ্টি নেম চেঞ্জ, এই বাটনের এটাও নামটাও চেঞ্জ হয়ে যাবে লেখাটা। আচ্ছা, বুঝতে পারছি। যখন আপনি কি করতে পারেন এখানে জাস্ট এখানে লিখতে পারেন যে আরেকটা ভেরিয়েবল এখানে ইউজ করতে পারেন, লেট, লেট এখানে বলতে পারেন এখানে বলতে পারেন যে প্রথম বলতে পারেন যে চেঞ্জ, চেঞ্জ। হ্যাঁ, তখন আপনি কি করতে পারেন এখানে জাস্ট এসে আপনি বাই ডিফল্ট এখানে বলতে পারেন যে ইউজ স্ট্যাট, স্ট্যাট এটার ভিতরে কি করতে পারেন জাস্ট চেঞ্জ নেমটাকে বাই ডিফল্ট রাখতে পারেন, কপি করলাম, রাখতে পারলেন। এবার সেই চেঞ্জ ভ্যালুটাকে আপনি জাস্ট এখানে এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। হ্যাঁ, এখন চেঞ্জ নেমটা কি,
এই যে এটাকে একটা স্ট্রিং হবে, সরি এটা একটা স্ট্রিং হবে। সো এখন বাই ডিফল্ট কি আছে এটা, এই যে চেঞ্জ নেম আছে, সো চেঞ্জ নেম আছে। এখন আমি চাচ্ছি যখন আমি বাটনে ক্লিক করব, হ্যাঁ, তো একই সাথে আমার এই স্টেটটাও চেঞ্জ হবে, এই যে স্টেটটাও চেঞ্জ হবে, সেই সাথে আমার এই স্টেটটাও চেঞ্জ হবে। তাহলে আবার কি করব, এটাকে কল করব, কল করলাম, কল করে এটার ভিতরে কি করলাম, আমরা বললাম যে এটার নাম হচ্ছে চেঞ্জ। সো এগুলো কাজগুলো আপনি করতে পারেন। পারফেক্ট। সো আমরা কিন্তু দেখে পেলাম যে আমরা ফাংশনাল কম্পোনেন্টে কিভাবে আমরা স্টেট নিয়ে কাজ করতে পারি, স্টেট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এবং স্টেটটাকে কিভাবে রিরেন্ডার করতে পারি, কিভাবে কাজ করতে পারি, সবকিছু কিন্তু আমরা এখানে দেখে পেলাম। এবার আসি আমরা ক্লাস বেস কম্পোনেন্টে। ক্লাস বেস কম্পোনেন্টে আমরা কিভাবে স্টেট হ্যান্ডেল করতে পারি সেটা এখন আমরা একটু দেখবো। হ্যাঁ, সো সাপোজ এখন আমরা এই সবগুলাকে এখান থেকে উঠিয়ে দিই, সবগুলাকে আমরা উঠিয়ে দিই, সবগুলো এখন থেকে। এবার ক্লাস ক্লাস কম্পোনেন্টটাকে আমি এখানে ইম্পোর্ট করবো। সো আপাতত আমার এইটাও দরকার নেই, এইটা দরকার নেই, আমি এখানে কি করবো, ইম্পোর্ট component class component, sorry, class component from component নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমার ক্লাস কম্পোনেন্ট আছে। এবার আমি জাস্ট এখানে গিয়ে ক্লাস কম্পোনেন্টটাকে আমি বসে, সো এবার যদি আমি রিলোড করি, আচ্ছা সামথিং ইজ রং, কি বলছে, ডাজ নট কন্টেইন ডিফল্ট এক্সপোর্ট। আচ্ছা ক্লাস কম্পোনেন্টের মধ্যে বলছে যে ডিফল্ট এক্সপোর্ট নাই। এই যে আমি এখানে কি করছি, এক্সপোর্ট করা আছে এখানে, হ্যাঁ, কিন্তু আমি এখানে ডিফল্ট এক্সপোর্টের মতো আমি ইউজ করছি। তো এটা তো করা যাবে না, আমাকে কি করতে হবে, এখানে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। সো রিলোড করি, এবার কিন্তু ঠিকঠাক আছে। সো দিস ইজ মাই ডেটা, এই ডেট এরকম কিছু জিনিস আছে। সো এটার ভিতরে যাই, এইগুলো আমাদের কিছু দরকার নাই আপাতত, ক্লাস বেস কম্পোনেন্টের ভিতরে এগুলো কিছু দরকার নাই, জাস্ট এরকম জিনিস একটা আছে, এরকম জাস্ট একটা ক্লাস কম্পোনেন্ট আছে। এবার আমি ক্লাস কম্পোনেন্টে কিভাবে স্টেট ডিক্লেয়ার করতে পারি, হ্যাঁ, সো সেটা করার জন্য ক্লাস কম্পোনেন্টের মধ্যে স্টেট ডিক্লেয়ার করার জন্য ডিরেক্টলি স্টেট এভাবে লিখতে পারেন, স্টেট ইকুয়াল, স্টেটটাকে একটা অবজেক্ট, অবজেক্ট হবে, এটার ভিতরে জাস্ট আপনি জাস্ট আপনার নেমটা লিখতে পারেন। সাপোজ একটা নেম লিখলাম রাসেল। হ্যাঁ, এবার এই স্টেটটাকে যখন আপনার ইউআইতে দেখাবেন, হ্যাঁ, সাপোজ এখানে আমি একটা দিলাম h1, এই ইউআইতে যখন দেখাবেন তখন আমাদের কি করতে হবে, অবশ্যই দিস কিওয়ার্ডটাকে কল করতে হবে, তারপর বলতে হবে যে স্টেট, তারপর বলতে হবে স্টেট, স্টেটের ভিতরে তারপরে নেম, হ্যাঁ, তারপরে রিলোড করি, এই দেখেন তারপর কিন্তু রাসেলটা আছে। তার মানে ফাংশনাল, এখন বুঝতে পারতেছেন ফাংশনাল কম্পোনেন্ট আর ক্লাস কম্পোনেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, কেন মানুষ ফাংশনাল কম্পোনেন্টটাকে বেশি চুজ করে। কারণ ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে আমরা কি করতাম, ডিরেক্টলি ডাটাকে ডিরেক্টলি ধরে ফেলতাম, কিন্তু এখানে ডাটাকে ধরার জন্য দিস কিওয়ার্ডটাকে কল করতেছে, স্টেটটাকে ধরতে হচ্ছে, তারপর আমাদের নেমটাকে ধরতে হচ্ছে। সো এবার আমরা নেমটাকে এখানে দেখলাম, তারপর কিন্তু শিখতে হবে, সবকিছু শিখাতে হবে। সো এটা করলাম। এবার আমরা চাচ্ছি নিচে একটা বাটন থাকবে, বাটন, এই বাটনে যখন ক্লিক হবে তখন একটা ফাংশন কল হবে। সো আমি একটা ফাংশন কল করতেছি, সাপোজ ফাংশনটার নাম হচ্ছে, অবশ্যই অন ক্লিক আগে ইভেন্টটা লিখতে হবে, ইভেন্ট, এখানে একটা ফাংশন কল হবে। ফাংশনটা কি হবে, ফাংশনটা হবে দিস ডট সেট স্টেট, সেট ডিটেলস ফাংশনটাকে কল করতে হবে। সেট ডিটেলস ফাংশনটাকে কল করার পর এটার ভিতরে যে সেট ডিটেলস ফাংশনটা কি করবে, আমি জাস্ট এখানে যদি এতটুকু বাদ দিই, এতটুকু বাদ দিয়ে আমি জাস্ট এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ is ডট সেট স্টেট ফাংশনটাকে কল করি, তাহলে কি দেয় আমি একটু সেটা একটু দেখবো আগে। রিলোড করি, প্রথমে আনডিফাইন দেখাচ্ছে, হ্যাঁ, ভালো কথা, কোনো আনডিফাইন নাই, তাহলে ঠিক আছে, ভালো কথা। এবার আমরা কি করব, যখন এখানে অন ক্লিক করবে তখন সে কি করবে, এই দিস ডট সেট স্টেট যে ফাংশনটা আছে এটাকে কল করবে, কল করে যখন সে কল করবে তখন এই অবজেক্টের ভিতরে, হ্যাঁ, অবজেক্টের ভিতরে সকল ভ্যালুকে সে অ্যাক্সেস নিতে পারবে। সো আমি এখানে সকল ভ্যালুকে নিলাম এবং এটা কি করব, নেমটাকে, হ্যাঁ, নেমটাকে আমি কি করে দেব, জাস্ট বলতে পারি এখানে সাপোজ সেতু করে দেব, ঠিক আছে। সো আমি দিস ডট সিরিজটাকে কল করলাম এবং নেমটাকে আমি জাস্ট সেতু করে দিলাম, প্রবলেম, আচ্ছা, ম্যাক্সিমাম ডট এক্সিকিউট দিস ক্যান বি হ্যাপেন্ড হোয়েন আ কম্পোনেন্ট রিপিটেডলি কলস। আচ্ছা, সো একই প্রবলেম এখানে হচ্ছে, একই প্রবলেম এখানে হচ্ছে কেন, কারণটা হচ্ছে আমরা এখানে কি করছি, ডিরেক্টলি একটা ফাংশনকে কল করছি। তো ডিরেক্টলি ফাংশন তো কল করা যাবে না, আমরা এখানে কি করতে পারি, এখানে গিয়ে জাস্ট আপনার একটা অ্যারো ফাংশন ইউজ করতে পারি। রিলোড করি, এবার যদি আমি ক্লিক করব, এই যে সেতু কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে,
সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো একই প্রবলেম, ওটা আমাদের ওই যে বলছিলাম যে আমাদের একটা ফাংশনাল রেফারেন্স নেয়। সো ফাংশনাল রেফারেন্সটা এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে। ক্লাস কম্পোনেন্ট আর হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট যে জায়গায় যান না কেন এই কাজ এই জিনিসটা কাজে লাগবে। সো এইভাবে কিন্তু আমরা একটা আহ, আমরা ক্লাস কম্পোনেন্টটা কিভাবে স্টেট ম্যানেজ করতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম। সো পারফেক্ট। তারপরে হচ্ছে মোটামুটি এতটুকু জানলাম। আপাতত আজকে আমরা এতটুকুই রাখি। আমরা আগামীকাল দেখবো আমরা হচ্ছে কিভাবে চাইল্ড কম্পোনেন্ট থেকে আমরা প্যারেন্ট কম্পোনেন্ট ডাটাটা পাঠাইতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট ডাটা পাঠাইতে পারি, কিন্তু চাইল্ড কম্পোনেন্ট থেকে আবার প্যারেন্ট কম্পোনেন্টে কি কি ভাবে আমরা ডাটা পাঠাইতে পারি, যেটাকে বলো হচ্ছে একটা 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 জিনিস বলে রিয়েক্টের ভাষায়, সেটা আমরা আগামীকাল আলোচনা করব। সো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই থাক। আমরা আগে নেক্সট ক্লাসে মোটামুটি ট্রাই করবো আবার নতুন কিছু করার জন্য। ঠিক আছে, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারে।